তবে কথা মতো আমরা সবাই উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা এমন একজনের সাথে, এমন একটা ক্লাবের সাথে আজকে আমরা আড্ডায় বসেছি। এই ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল স্বাধীনতার আগে এবং তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে এই ক্লাব এগিয়ে চলেছে। তাই আমাদের স্বাধীনতার যত বয়স, আজকে আমরা ক্লাবের যে সদস্যদের সাথে আজকে বসেছি আড্ডা মারতে, সেই ক্লাবটিরও বয়স এক। তাই আমরা খুব ভাগ্যবান এরকম একটা ক্লাবের মানুষজনের সাথে আমরা আজকে কথা বলবো। অবশ্যই ক্লাবটার নামটা আপনাদের জানিয়ে দিই। ক্লাব আমাদের খুব পরিচিত, আমাদের খুব প্রিয়, খুব কাছের, হৃদয়ের খুব কাছের ক্লাব সুভাষ। আর যাদের দেখছেন আমাদের সাথে, আমি এক করে তাদের পরিচয় করিয়ে দিই। এরা সকলেই স্বনামধন্য নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই চেনেন, তবুও একটা আমাদের যেটা ফর্মালিটি সেটা করি। একেবারে এদিকে আছেন তনুদা, তনু দত্ত, বাচ্চুদা, বাচ্চু রায়, শ্রীকান্ত রায় এবং সমরদা। কথা প্রসঙ্গে বলি, মানে আমি আপনাদের পরিচিত এদের সাথে আমি হয়তো সমরদাকে প্রহ্লাদা বলে ফেলবো, তনুদাকে তনুদা বলে ফেলবো, তাই একটু কনসিডার করবেন। যাকে আমরা একটু আলোচনার ভেতরে চলে যাই। সমরদা, আগে তোমার কাছেই যাই। কথা প্রসঙ্গে যেমন আমি বললাম যে এই ক্লাবের বয়স স্বাধীনতার বয়সের সমান। তা একটু গল্পটা শুনবো। একটা ক্লাব তো দুম করে শুরু হতে পারে না, একটা ক্লাব তো দুম করে শুরু হতে পারে না। তা এই ক্লাবটা রেজিস্ট্রেশন হওয়ার একটা আগে একটা শুনতে পারানোর প্রক্রিয়া চলে। তাই আমি যখন বললাম যে ফাউন্ডেশন বা ক্লাবের প্রতিষ্ঠা 1947 সাল, তার আগে নিশ্চয়ই শুনতে পারানোর কাজটা শুরু হয়েছিল। আমি জানতে চাইবো যে শুনতে পারানোর কাজটা কীভাবে শুরু হলো, কেমন করে শুরু হলো, এইটা নিয়ে আমি একটু গল্পটা শোনাই। বিষয়টা হচ্ছে যে আমরা এই যে সুভাষ সমিতির আজকের যে রূপটা দেখছি শহরবাসী আসানসোলে, এই রূপটা পেতে অনেকটা পথ অতিক্রম করতে হয়েছে। আমি প্রথমে দিশারির যারা সদস্য আছেন, দিশারি সংস্থাকে, নাট্য সংস্থাকে গল্প, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে এবং আমাদের সুভাষ সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এইরকম একটা সাধু প্রচেষ্টার জন্য অর্ঘ চক্রবর্তী আজকে অনুষ্ঠানের সঞ্চালনা করছে এবং তার সঙ্গে যারা সহযোগিতা এসছে তার সকলকে, তাদের প্রত্যেককেই, আছে দীপঙ্কর, আছে সোমনাথ এবং দেব, এদের প্রত্যেককে, নেপথ্যে যারা রয়েছে তাদের প্রত্যেককেই এবং দিশারের প্রতিটি কর্মকর্তা এবং সভ্যকে আমরা সবার সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিষয়টা হচ্ছে যে আমরা তো সব কিছু দেখতে পাই না, সুনামি দেখতে পাই না, তাই বলে সুনামির যে ভয়ঙ্করতা সে সম্পর্কে তো আমাদের ধারণা থাকে। সেরকম সবার সমিতির গঠন সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। সেটা হচ্ছে যে একটা স্বাধীনতার একটা উত্তাল সময়, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে সারা পৃথিবীর বুকে, এই উত্তাল সময়ে সুভাষচন্দ্রের মতো একটা কৃতি সন্তানের আবির্ভাব ঘটেছে আমাদের দেশে। সেই সুভাষচন্দ্রকে উপজীব্য করে তার যে কাজকর্ম, তার যে উদ্যম, এই উদ্যমকে উপজীব্য করে আমাদের সংগঠনের নাম তৎকালীন প্রতিষ্ঠাতা যারা ছিলেন তারা নাম দেন সুভাষ সমিতি। অর্থাৎ একটা অভিমুখ, একটা আদর্শকে সামনে রেখে তারা তাদের পথ চলা শুরু করে ব্যায়ামাগার, অর্থাৎ শরীর চর্চা। সাউন্ড মাইন্ড লিভস ইন সাউন্ড বডি, স্বামী বিবেকানন্দ বলেছেন। এই আদর্শকে উপজীব্য করে সুভাষ সমিতি শুরু করেছে তার ব্যায়ামাগার, শরীরচর্চা কেন্দ্র। এবং এই শরীরচর্চা কেন্দ্র লাঠি খেলা, ছোড়া খেলা, অর্থাৎ এই যে স্বাধীনতার যে লড়াই, যে আন্দোলন, এর একটা প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে। হেতু বাঙালি এই নামটা সরিয়ে দিয়ে একটা শক্তিমান বাঙালি, এই জায়গাটা যে আমাদের শরীরচর্চা দরকার। এবং ওই যে কথাটা বললাম, সাউন্ড মাইন্ড লিভস ইন সাউন্ড বডি, সুস্থ শরীরে সুস্থ মনের বিকাশ। তাই শুরু হয়েছে গ্রন্থাগার, লাইব্রেরি, সুভাষ লাইব্রেরি প্রতিষ্ঠা হয়েছে। সুভাষ ব্যায়ামাগার যেমন প্রতিষ্ঠা হচ্ছে, সুভাষ লাইব্রেরি প্রতিষ্ঠা হচ্ছে। আবার হয়েছে কি, বয়স্ক শিক্ষা কেন্দ্র, আমাদের অন্যতম প্রতিষ্ঠাতা রামদাস দত্তের নেতৃত্বে
এই ইসমাইল মুচিপাড়া, আমাদের গৌরীপাড়া ইত্যাদি জায়গায় বয়স্কদের শিক্ষিত করার জন্য প্রচেষ্টা নেওয়া হয়েছে। শুরু হয়েছে নৈশ বিদ্যালয়, সেখানে ছেলে মেয়েদেরকে পড়ানো হয় একসঙ্গে। প্রাইভেট টিউশন তখন নেওয়া, এটা আমি বলছি 50-এর দশকের কথা, আমি বলছি এটা 60-এর দশকের কথা, যে সময় ভারত সরকার পর্যন্ত সাক্ষরতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বা পশ্চিমবঙ্গ সরকার সাক্ষরতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি, তার কর্মসূচি সেভাবে রূপায়িত করতে পারেনি। সেই সময় আমাদের যারা সাংগঠনিক নেতৃত্বে ছিল তাদের অন্যতম আমি বললাম রামদাস দত্তের নাম, আমি বলছি গুরুপদ রায়ের নাম, আমি বলছি জিতেন রায়ের নাম, এবং মানিকেশ্বর রায়, তিনি এখন আছেন। তথ্যসূত্র বলছে যে আমরা যে হলটাতে বসে আড্ডাটা মারছি, সেই হলটা মনে হয় গুরুপদ রায়ের আমি উনি ফাউন্ডার মেম্বার। আপনার সাথে ওনার, তোমার সাথে ওনার সম্পর্ক নেই? আমার সঙ্গে ওনার সম্পর্ক আমার পিতা পুত্র। এইটাই চলতেছে। মূল বিষয়টা হচ্ছে আমাদের আদর্শ। গুরুপদ রায়, জিতেন রায়, রামদাস দত্ত, পরমানন্দ রায় এবং মানিকেশ্বর রায়, এই যে মানুষগুলো, আরো অনেকগুলো মানুষ আছে, সবার নাম বলতে পারছি না। তার মানে এই নয় যে তাদের অবস্থান নেই। হ্যাঁ, সামগ্রিক প্রচেষ্টা রাতের সব তারাই থেকে দিনের আলো। এক্স্যাক্টলি, খুব ভালো কথা বলেছো, খুব ভালো কথা বলেছো। অতএব কোনো জায়গায় কারোর নাম থাকলো না, তার মানে এই নয়। আমরা যাদের হাত ধরে এসেছি, প্রয়াত হয়েছে সুবোধ রায়, রবীন্দ্র দত্ত, এই মানুষগুলোর হাত ধরে আমাদের এখানে পদার্থ। আমার একটা বিশ্বাস, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, যে সুভাষচন্দ্রজিতে নামটা কারো ব্যক্তি নামটা বিশেষত না থাকে না। আমি দেখেছিলাম, মানে তোমাদের সাথে বিশেষ জায়গা ঘুরেছি, আমাদের ক্লাব, আমরা এই ইয়েস, মানে এই যে আমরা ইয়েস টিম ওয়ার্ক, যেমন আমাদের এখন সম্পাদক আছে অসিত বর্মা। তো এই যে টিম ওয়ার্কের মধ্যে দিয়ে আমরা কিন্তু চলি। তো এই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে যেখানে বাংলা, যেখানে সুর ও সাধনা, অর্থাৎ মিউজিক একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে আমাদের আদেশ চলো দিল্লি চলো, এই গানটা আমরা প্রতি বছর দিয়ে উঠি, এবং আমাদের এলাকায় এই গানটাকে সবাই জানে। প্লাস আমাদের মানে এগিয়ে চলো নেতাজির বাণী হয়ে, এটা হচ্ছে আমাদের রামদাস দত্তের লেখা গান। তারপরে হচ্ছে আমাদের সরস্বতীর উপরে গান আছে নিজস্ব, তব বিদ্যা মন্দির পথে মোরা যাত্রী। তারপরে আছে আমাদের সরস্বতীর উপরে দাও গো জননী বাণী, দাও মাগো কণ্ঠে ভাষা, মূর্ছিত প্রায় অন্তরে মাগো। এই যে বিভিন্ন ধরনের, অর্থাৎ একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো, যে সমস্ত উপাদানগুলো প্রয়োজন, সেই সমস্ত উপাদানগুলো আমাদের ওই 40-এর দশকে তাদের অত অসুবিধার মধ্যে, কন্যাদানের বিষয়টা আমি ঠিক বলেছি, অত অসুবিধার মধ্যেও তারা কিন্তু এই জিনিসগুলোকে ইনস্টলেশন করে দিয়েছিলেন, প্রতিষ্ঠা করে দিয়েছিলেন একটা প্রাণের অভ্যন্তরে। এবং আমাদের প্রত্যেকটা বিষয় একটা জায়গা, একটা জায়গায় শিকড়টা যেখান থেকে ছিল, যে শিকড় থেকে বীজ হয়ে আজকে এই বই এই যার ছায়া এখন এতগুলো জিনিসের চর্চা হচ্ছে, সেইটার বীজ কিন্তু তারাই স্থাপন করেছিলেন। এবং তাদের যেটা উদ্দেশ্য ছিল সুস্থ সমাজ প্রথমত, দ্বিতীয়ত মানে সাধারণ মানুষের কাছে থেকে মানুষের সাথে কাজ করা। এখানে আমি নই, প্রথমত আমরা শব্দটাকে ব্যবহার করা হয়েছে, আমি শব্দটা এখানে কিন্তু উচ্চ হয়ে গেছে। আর সবথেকে মজার ব্যাপার যেটা, এটা কিন্তু এখনো তোমাদের বক্তব্য হয়ে গেছে। যেমন নিউ রায়, হ্যাঁ, নিউ রায় মানে যাত্রাকে কেন্দ্র করে এই বিষয়টা অবশ্যই এটা পরে তারপর ডাক্তার। হ্যাঁ, না আমি একটা শোনা কথা শুনেছিলাম, এটা আমি কতটা সত্য আমি জানি না, যে এই দাতব্য চিকিৎসালয়ে আসানসোলের আবহাওয়া সমাধান চিকিৎসকরা চিকিৎসা করবে লব্ধ প্রতিষ্ঠ। আমরা অনেক ছোট তখন, আচ্ছা আমরা দেখাতে আসতাম, আচ্ছা, তো লব্ধ প্রতিষ্ঠ ডাক্তাররা তারা সকলে আসতেন। আচ্ছা, মানে ডাক্তার চক্রবর্তী, আচ্ছা, এরকম বহু ডাক্তার, ডক্টর লোকেশ ঘোষ, এরকম বহু ডাক্তার, মানে বোঝানো যাবে না যে তারা সবাই এখানে আসতেন বিনা পয়সায় চিকিৎসা দিতেন এবং ওষুধ দেওয়া হতো তাদেরকে। এবং আরেকটা কথা বলা যায় যে বামপন্থী আন্দোলনের সঙ্গে একটা ওতপ্রোত সম্পর্ক ছিল আমাদের তৎকালীন যারা প্রতিষ্ঠাতা তাদের সঙ্গে, মানে ওই ভাবধারাটাকে আপনারা কন্টিনিউ, ওই ভাবধারাটা এবং হচ্ছে সুভাষচন্দ্রের যে ভাবধারা, এই মূল ভাবধারাকে উপযোগ্য করে। সুভাষ তো আমাদের আবেগ, আমাদের রক্তে মিশে আছে, যে নামটা যেখানে শুনলেই আমাদের যে কোনো বাঙালি বলুন, ভারতবর্ষ বলুন, ভারতবাসী বলুন, মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে যায় নেতাজি।
একটা কথা বলুন, অনেক কমেন্ট এসে গেছে, আমি একটু কমেন্টটা দেখিনি। অলরেডি আমরা এখন 17 জন ভিউয়ার অলরেডি পাচ্ছি। অর্ণবদা দেখছেন, আচ্ছা অনুপম লিখছে শব্দ ভালো আসছে না, একটু পিছটা ওপর ওঠাতে হবে দাদা। মৌ লিখেছে শব্দ ভালো আসছে না, আমরা চেষ্টা করছি, আমরা মাইক প্রত্যেকের কাছে নিয়ে গিয়ে চেষ্টা করছি যার সাথে যাবে, ঠিক আছে। আচ্ছা সৌমিত্র মুখার্জি লিখেছেন আছি, আমাদের পুরোদা, ঠিক আছে। জয়ন্ত রয় সাউন্ড ইকো হচ্ছে, ঠিক আছে দাদা আমরা চেষ্টা করছি। অর্ণব লিখছে বা সুভাষ সমিতিকে নাট্য ব্যবস্থার বৃত্তিতে দেখে খুব গর্ব হচ্ছে। সুভাষ সমিতি শুধু নাট্য ব্যবস্থার বৃত্তি নয়, আমি কথার সঙ্গে বলে রাখি আসানসোল যে শহর, হ্যাঁ একটু হচ্ছে, একটু হল হওয়ার জন্য একটু ইকো হচ্ছে, আপনাদের একটু অসুবিধা হচ্ছে মানছি, একটু আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদের পরিষ্কার সাউন্ড পৌঁছানোর জন্য। আর যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে জানালাগুলো একটু খুলে দিলে মানে ইকোটা কমে যাবে, জানালাগুলো একটু খুলে দেবে, একটু খুলে দিলে কিন্তু। আরেকটা যেটা কথা প্রসঙ্গে বলছিলাম আমরা যে শুধু নাট্য জগৎ নয়, আসানসোল যে সংস্কৃতি লালন করছে বর্তমানে, সেই সংস্কৃতি ধারকবাহক সুভাষ একদিক থেকে ধরতে গেলে তাই। এবং সব থেকে মজার ব্যাপার, আসানসোলে মানে প্রাণকেন্দ্রে এই ক্লাব এবং আসানসোলের প্রাণের সাথেই স্পন্দিত হয় এই ক্লাবের। নিশ্চিত যে আমাদের আসানসোল মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হয়েছে 1885 সালে, এবং আমাদের যে আসানসোল রেলওয়ে সেটাও 1885 সালে প্রতিষ্ঠিত। এই যে আধুনিক ব্যবস্থা, নগর ব্যবস্থা, তার যে গোড়াপত্তন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এলাকা হচ্ছে এই একেবারে 110 বছরের মিউনিসিপ্যালিটি। 94-এ এসে সেটা হচ্ছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে পরিণত হয়েছে। এই যে তার রূপান্তর হচ্ছে এবং আজ সে মেগা সিটি, এর যে প্রাণ কেন্দ্র আসানসোল জেলা হাসপাতাল এবং তার পাশেই আগুরিপাড়া আসানসোল গ্রাম আসানসোল, এইখান থেকেই হচ্ছে এর উৎপত্তি। এবং এই যে উৎপত্তি স্থলের মূল একটা সাংস্কৃতিক একটা পীঠস্থান, একটা সাংস্কৃতিক কেন্দ্র সেটা হচ্ছে সুভাষ সমিতি, তারই আলোচ্য বিষয়। একটা কোশ্চেন এসেছে, হাবুদা দেখছে, হাবুদা লিখছে খুব ইকো হচ্ছে, হাবুদা প্লিজ হাতে থাকো, আমরা ইকো কমার চেষ্টা করছি, আমরা মাইক কাছে নিয়ে দিচ্ছি, আশা করি আমি সাউন্ডে একটু ক্লিয়ার করতে পেরেছি। অর্ণব লিখছে আসানসোলে গত 3 বছরে কোনো নাট্য উৎসবেই সুভাষ সমিতি নেই। কি করে বললে দাদা? প্রত্যেক নাট্য উৎসবে সুভাষ সমিতি। গত 3 বছরে যে প্যান্ডেমিক সিচুয়েশন, তাতে আমরা প্রসেনিয়াম থিয়েটার খুব একটা দেখতে পাইনি, তবে সুভাষ সমিতি তোমাদের নাট্য উৎসবে ছিলেন। আর নাটকের চর্চারা বরাবরই করে আসে যে এনাদের যে উৎসব হয়, সুভাষ সমিতির যে উৎসব হয় 3 দিন ব্যাপী, সেই উৎসবে সুভাষ সমিতি প্রতি বছর নাটক করে, প্রত্যেক বছর নতুন নাটক হয়। হ্যাঁ বাইরেও যায়, আমরা বাইরেও যাই, যাকে এটা আসছি পরে, এটা নিয়ে আবার আলোচনায় আমরা বসবো। সবার কাছে কথাটা বললেন যে সেই সময় লাঠি খেলা, ছোড়া খেলা, ব্যায়ামাগারের প্রতিষ্ঠা, সুভাষ সমিতিতে এখন একটা অত্যাধুনিক জিমনেসিয়াম আছে, যেখানে আমরা জিম বলি যেটাকে, তো সেটা নিয়েও সুভাষ সমিতি কাজ করছে। এখনও শরীরচর্চা এখন তো আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই গুরুত্বপূর্ণ বিষয়ও সুভাষ সমিতি কাজ করছে। আমি তরুণদের কাছে শুনতে চাইবো এই ব্যায়ামাগার বা এই জিমনেসিয়াম এখন কি পরিস্থিতিতে আছে ইত্যাদি ব্যাপারটা, এখন কিভাবে কাজ করছে। সুভাষ ব্যায়ামাগার যে নামটি ছিল আর কি, এখন পর্যন্ত সে সুভাষ ব্যায়ামাগারই নামটি আছে। আমাদের অতীতে যারা রয়েছেন তারা যে নামটা দিয়ে গেছেন আর কি, সেই নামটা এখন পর্যন্ত আছে, কিন্তু কেবলমাত্র সুভাষ ব্যায়ামাগার নামটি থাকার পরও কিন্তু মাল্টি জিম ওটা ব্যাকেটে করা হয়েছে। যেহেতু আধুনিকতা এখন অত্যাধুনিক যন্ত্রপাতি চলে এসেছে, যুগের সাথে পরিবর্তনের সাথে তাল মিলতেই হবে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, পুরুষ বিভাগ এবং মহিলা বিভাগ। মহিলা বিভাগ আমরা বিগত 4 বছর ধরে শুরু করতে পেরেছি এবং এই করোনা কালে সেটা বন্ধ আছে। এবং আমাদের মোটামুটি সকাল 10টা থেকে 1টা পর্যন্ত মহিলারা জিম করেন, আবার বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত মহিলারা জিম করেন। এবং সেখানে মহিলা ট্রেনার রয়েছে, তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়, ন্যূনতম পারিশ্রমিক, যেহেতু ওরা না নিলে নয়, যেহেতু সুভাষ সমিতি করে তারা এই জিনিসটা তাদের রক্তে প্রবাহিত হয়ে গেছে, হয়তো কী কারণে জানি না, তারা এখানে পরিশ্রমটা দিতে আসে। আর মোটামুটি 70 থেকে 75 জন কিন্তু মহিলা এখানে জিম করতে আসে। কথা বলে আরেকটা বলি যে সুভাষ সমিতির যে এই ব্যায়ামাগারের যে ব্যাপারটা, এটা তো বাইরেও মানে দেহ
ইন্ডিয়া সমস্ত জায়গাতেই যায় এবং সমস্ত জায়গাতেই যায়। এবং আমাদের পুরুষ বিভাগে এখন আমাদের ইয়ে রয়েছেন আর কি, ওই মুকুল গায়েন এর স্টেট কম্পিটিশনে আমাদের অনলাইনে ফার্স্ট এসেছে। ইদানিং স্টেট কম্পিটিশন যেটা হয়েছিল সেখানে মুকুল গায়েন তৃতীয় পজিশন। এটা একটা ভালো তথ্য, ভালো খবর। বহু প্রথম আমরা পুরস্কার বহু পেয়েছি আমরা। সেখানে বাসুদেব রায় আমাদের বিশাল দিল্লি শ্রী পেয়েছিল এবং সেই দিল্লি শ্রী সূত্রতে আমাদের কিন্তু রেল তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। 90 পরিবেশ দেখে তৎকালীন মন্ত্রী সুভাষচন্দ্র প্রচন্ড নাম করে দারুণ একটা পরিবেশ। আরো কিছু কমেন্ট আমরা পেয়েছি। কমেন্টে ইয়ে লিখছেন আমাদের সুবীরদা লিখছেন, আতঙ্ক রবীন্দ্র ভবনে দুটি নাটক দেখার সৌভাগ্য আমার হয়েছিল। একটি অদেখা অন্ধকার, তনুদা বাচ্চুদা কেদারদার অভিনয় দর্শকের মনে দাগ রেখেছিল, এবং বহু প্রশংসিত নাটক গোল্লাচুল, তাতে তরুণদার, এটা তনুদা হবে, তরুণদার অভিনয় আমার খুব ভালো লেগেছে। বহু লিখছে সুভাষ সমিতি আমাদের আতঙ্কের গল্প খুব ভালো লাগছে। জয়দেব রায় আমাদের নাট্যকর্মী, ব্যায়ামাগারের সাথে যোগাসন শিল্পের কথাও উল্লেখ করা দরকার। হ্যাঁ, যোগাসনের কথা যোগাসনের কথা তো এমনি তার পাশাপাশি যোগাসন চলছে। আচ্ছা দাদা, আমি যতটা মনে করতে পারছি যে যুব সমিতি এই নাটকগুলো ছাড়াও বাচ্চাদের নিয়ে কাজ করেছে। বাচ্চাদের নিয়ে কাজ করেছে। আমি বাচ্চাদের নাটক দেখেছি, ডাকবন্ধ করেছি। তো এই বাচ্চাদের জিনিসটা এখন কেমন, মানে বাচ্চারা সুভাষ সমিতি কীভাবে ইনভলভ, মানে আমি যতটুকু জানি এই সুভাষ সমিতিতে 3টে জেনারেশন কাজ করছে। মানে 3টে জেনারেশন, এখানে বাবা সদস্য ছিলেন, ছেলে সদস্য, আবার মানে তার ছেলেও সদস্য, সাতচুর ক্ষেত্রেই বলতে পারি। হ্যাঁ, সাতচুর ক্ষেত্রে আমার যেমন দেখা এটা। তো এই যে 3টে প্রজন্ম একই ক্লাবে একইভাবে চলছে, তো বাচ্চাদের বাচ্চাদের কাজ করছে আমার বাবা, 3টে প্রজন্ম কিন্তু পাশাপাশি হাঁটছে, আমরা দেখতে পাচ্ছি। তো এইটা একটু জানতে চাইবো যে বাচ্চাদের নিয়ে তোমরা এখন কি ভাবছো, যে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কিভাবে এগিয়ে আসার কথা হচ্ছে? বাচ্চাদের নিয়ে নাটক আমরা প্রথমে শুরু করেছিলাম 3 বছর আগে আর কি, ডাকঘর করে। সেটাতে আমাদের ক্লাবের সবাই যুক্ত হয়ে উদ্যোগী হয়ে বাচ্চাদের যে একটা কিছু করতে হবে সেই নিয়ে আমরা উদ্যোগী হয়েছিলাম। তাতে আমরা ডাকঘরের যে প্রচেষ্টা তাতে কিন্তু আমরা সফল হই। এরপরে আমরা যে ভাবনা চিন্তাটা করে রেখেছি, কিন্তু এই আবহকালে আমরা কিন্তু ওটাকে বাধ্য হয়েছি, কারণ পরিবেশের ইয়েতে তাদের বাড়ির থেকেও ছাড়ছে না। কিন্তু আমরা সমস্ত কিছু রেডি আছে, আমরা কিন্তু বাচ্চার জন্য তৈরি আছি। আচ্ছা, আর নিশ্চয়ই ক্যাটাসদা যাত্রা নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করবো, কারণ যুব সমিতি এর সাথে আলোচনায় বসবো এবং যাত্রা নিয়ে আলোচনা হবে না এটা হতে পারে না। পেছনে যে পোস্টারটা দেখছেন এটা এই বছরেরই শিবমন্দিরের গাজন উৎসবে ওনাদের করা বকুল কথা যত সম্ভব। তার পরিচালক আমার সাথে আছেন বাচ্চুদা। তা বাচ্চুদা, আমি প্রথমে একটু অতীতটা দেখে যে সমাজের কাছে যেমন আমরা শুনলাম যে এই ক্লাব কেন প্রতিষ্ঠা করা হলো, কীভাবে এগুলো, তাতে নিউ রায় অপেরার যে নামগুলো এলো, এবং আমার যত তথ্যসূত্র যতটা আমাকে বলছে যে সুভাষ সমিতির নাটক নিয়মিত রেডিওতে শোনানো হতো। সেই সময় রেডিও একটা বিরাট ক্রেজ। হ্যাঁ, তো এই যাত্রার পথ চলাটা কীভাবে শুরু, এবং সেই সময় কিছু বিখ্যাত যাত্রা যদি আমাদের কিছু। নমস্কার। সুভাষ সমিতির ইতিহাসটা তো অ্যাকচুয়ালি সুভাষ সমিতির ইতিহাস বলতে গেলে সারা এটাই ছিল। বললাম যতটা পারো মানে সময়টুকু কম, তার মধ্যে বললাম এই সময় যে সকল যুবকরা, কল্যাণ যুবক রায়, জিতেন রায়, রামলাল দত্ত, মানিকেশ্বর রায়, পরমানন্দ রায়, এরা বিভিন্ন কাজ করতে দেখলো না মানুষের বিনোদন জগৎ সে সময় ছিল না। আজকে আমরা ফেসবুকে সবাই করে টিভি দেখি না, হ্যাঁ সেই সময় বিনোদন মানে যাত্রা বাউল এইসব ব্যাপারে শেষ করে। এবং যাত্রা আপনি জানেন ভুলে গেছেন লোক সংস্কৃতির একটা অঙ্গ, এবং মানুষের যাত্রার মধ্যে থেকে অনেক যাত্রা দিয়েছে। আমি আমার ছোটোবেলায় বলতে পারি, আমি ছোটোবেলা কলকাতায় কালিদাস যাত্রা ইতিহাসের বই পড়ছি, সেটি যাত্রা নিয়ে দেখছি ওই একই তো বললাম তখন মানুষের কাজ কাটাবে আমি নিয়ে চলে গেলাম। সুভাষ সমিতি সে সময় চিন্তা করুন যে মানুষের তখন তারা বিভিন্ন যাত্রা মানে আমার এটা আমি দেখিনি গল্প শোনা। সে সময় যারা আমাদের ক্লাবের পরিচালক যে জিতেন রায়,
সহযোগিতা ছিলেন গুরুপদ রায়, রামদাস দত্তেরা। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব বলে একটা যাত্রা করেছেন। ওই যাত্রাপালাটি মানে বহু নাইট হয়েছিল এবং সেসব কলকাতার তাবর তাবর শিল্পীরা তারা কিন্তু এই দৃশ্য আমরা একটা অ্যামেচার করে ভাবতে পারি। মানে যিনি যোগানন্দের রোল করেছিলেন, মাতালের ভূমিকা করেছিলেন, মানে সত্যি করে একটা মাথাকে তুলে দিয়েছে। এবং যে যোগানন্দের যে হাড়িটা ভাটা ব্যাপার আছে, হাড়িটা যে ভেঙেছিল মানে দর্শকের ঠাটা দিয়েছিল। এবং গুরুপদ রায় নিজের গান গেয়ে, তিনি বলতে হামলের গান গাইছেন, তিনি যখন গান গেয়ে ঢুকছেন তখন প্রত্যেকটা দর্শক মানে পিন যদি একটা পড়ে যায় সে পিনে রাখো। এই ধরনের সেসব প্রোডাকশন ছিল। পরবর্তী কালক্রমে আরও অনেক তার সেসব তারা যাত্রা করেছিলেন। সেগুলো কিছু বিখ্যাত যাত্রাপালার নাম মনে আছে? আচ্ছা তুমি সব রাহুল রাহুমুক্ত যাত্রা ছিল সে সময়, একটি পয়সা ছিল, অনেক যাত্রা ছিল। এই সময় যাত্রা করতে করতে মানে আপনারা জানেন উৎপল দত্তের নামটা নিশ্চয়ই একদম, একদম। কাউকে বলে দিতে হবে না। উৎপল দত্ত একদম। সেই উৎপল দত্তের সঙ্গে সবার সঙ্গে একটা যুক্ত ছিল, জিতেন রায়দের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং তিনি নিজে বলতেন জিতেন আমি চলো তোমাদের সরস্বতী দিতে হবে। সেইখানে এসে যাত্রা তার রিয়াকশন দেখেছে, যাত্রা দেখে দেখে তার এত ভালো লেগেছে এবং তখন সেই সময় থেকে আমাদের একসঙ্গে চাপ করার একটা ব্যাপার ছিল। এবং সুভাষ সমিতির সদস্যরা এই চাপ করতে দূর করার জন্য এরা মানত এর আগে তোমার সবার বলে গেল একটা হ্যাঁ, না, বামপন্থীদের মনে হচ্ছে এখানে সবার সাথেই কাজ করা হচ্ছে। কারণ এই ধরনের সেই সময় যে সরকার ছিল তার সঙ্গে হ্যাঁ, 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 বড় হবে আমি সবার আগে সরকার ব্যাপার একজন আসবে নিজের তখন তারা পাউ ডোম এইদিকে এইদিকে আমাদের সমাজে একটা ছিল তাদের ছায়া মারা ছিল, হ্যাঁ। তাদের মন্দিরে প্রবেশের ছিল না। তখন উৎপলকে বলে এদের নিয়ে আমি একটা যাত্রা একটা নাটক লিখে দারুণ কাজ। তখন ওদেরকে নিয়ে সমাজে তিনি বসে সবার সঙ্গে টেবিলে বসে একটা নাটক লিখে এবং বাড়ি ছিল আশেপাশে একটা সবার সঙ্গে একটা গ্রামের একটা গ্রাম্য ব্যাপার একটা ছিল। হ্যাঁ ওটা ডেকে নিয়ে যেত, ওই শিলাবাদকে ডেকে নিয়ে যেত, ওই যুদ্ধবাদকে ডেকে নিয়ে সব চলে যেত, ওটা ডাকলে চলে এসে ওদিকে ওরা তো পড়াশোনার ব্যাপার নেই, ওদের শুনিয়ে শুনিয়ে মুখস্থ করে সে পড়া যাত্রা হয়েছে। আমি আমাদের সম্পাদক কালকে আমার সম্পাদক যে যাত্রা নিজে চুকে দিয়েছি আমাদের সবার তখন আমরা একজন জন্মেছি কিনা কাউন্সিলর দিয়ে আমাদের জন্ম হয়নি, তিনি নিজের চোখ সবার সঙ্গে আমাদের সম্পাদক বলেন আমি নিজে চুকে দিই তা আমি জানি। সবাই আসানসোল গ্রামে একটা শিশুটা গ্রাম ছিল, গ্রামের প্রত্যেকটা মানুষ এই শিলবরে তো যাত্রা করছে নাটক করছে। তারপর হঠাৎ আবার আর একবার বললো তোমরা এত যুবক তোমরা নির্বাচনী নাটক করো তো। সেই সময় রামদাস দত্ত, আমাদের বিশ্বনাথ দত্ত, সুশীতল রায় আরও অনেকে ছিল, তাদেরকে নিয়ে একটা নির্বাচনী নাটক বসে বসে করে সমাজের চাপ এবং সেটা শুধু রানীগঞ্জ, জামুরিয়া, বানপুর বিভিন্ন জায়গায় এরকম। তারপর পরবর্তী আমাদের যে যাত্রা বললাম যেটা হয়তো বলছিল বেতার, সে সময় সত্যি ইয়ে ছিল না, আমাদের দূরদর্শন ছিল না। বেতারে খবর গেল যেরকম একটা মেশিন বেতারে তখন তো বেকারের সুযোগ পাওয়া একটা বড় ব্যাপার ছিল। সব ব্যাপার ছিল। তখন ট্যালেন্ট থেকে বলে নিতে হবে, ওখানে কোনো সুপারিশের ব্যাপার ছিল না। এবং যদু বন্দ্যোপাধ্যায় সেই সময় তিনি লেখক ছিলেন। যদু বন্দ্যোপাধ্যায় সবার সাথে পাঠালেন বেতার থেকে, আপনি যান সবার সঙ্গে নাটক খুব ভালো করে আপনার লেখা দেন। উনি সেই লেখাটা দিয়ে আমাদেরকে আমাদের সেই সময় গোলাপের রক্ত এবং ঝিনুকের মুক্তি হতে না সেই সময় বাবু জিতেন রায়রা মারা যাবে, পরবর্তী প্রজন্ম ছিলেন সমীরণ দা, জগন্নাথ সামন্ত, রঞ্জিত রায়, শিববাবু সরকার, বাবু দাস। এরা বাবু দাস সরকার হিসেবে নির্দেশনা অভিনেতা রঞ্জিত রায়, আরও অনেক শিল্পী আছে, তারা যদু বন্দ্যোপাধ্যায় নিজে দারুণ হচ্ছে টেকনিক্যাল ব্যাপার ছিল। আমাদের মধ্যে যখন শোনা যাচ্ছে এটাও সেই নাট ঝিনুকের মধ্যে আমিও নিজে অভিনয় করেছি, সেখান থেকে করেছে। হ্যাঁ কল্যাণতে আমি ডিরেকশন দিয়েছি আচ্ছা, মনে করছি নাটক এই তো সময় সময় নাটক না না যাত্রা সেখানে আমরা মেয়েরা কিন্তু মেয়ের সেটা কিন্তু আমাদের আরেকটা জিনিস ছিল সেই সময় কিন্তু যে যাত্রা আগেকার যাত্রা প্রথম যাত্রা সেই সময় কিন্তু পুরুষরা কিন্তু
মেয়েদের বলি, হ্যাঁ, হ্যাঁ। মেয়েরা যাত্রায় আসে। হ্যাঁ 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 আমাদের গ্রামের ক্লাবের সদস্যরা, আমার যতদূর মনে আছে, যখন শুধু পরে এসছে, তার আগে গুরুদাস রায়, অন্য গুরুপদ রায়, আমাদের এখানে নাম করা আছে, আর গোদাই রায়, জগন্নাথ সমুদ্র, এরা কিন্তু মহিলা ছিল। এবং এরকম একটা ঘটনা আছে, পরবর্তীকালে যখন একটা নাটক জগন্নাথ সমুদ্র ইয়েরও করছে, ঐতিহাসিক বই করছে, সেটা চরিত্র করছে, এখানে ইন্দ্রাদি বলে প্রথম আমাদের এই অঞ্চলে একটা মহিলা অভিনয় করতে আসে। এই ইন্দ্রাদি হয়েছিল কি, সে সময় কটার সময় আমাদের গাজন তো, গাজন মানে রাত 12টায় শুরু, গাজন মানে রাত 12টা 1টায় শুরু হবে, 1টা 12টা প্রথম একটা জায়গায় চলে গেছে, 6টা থেকে একটা শো করতে চলে গেছে। আসেনি এখন থেকে হচ্ছে যাত্রা ঘোরা হয়ে যায়। বিদ্যালয়ে তো জগন্নাথ স্বামী থেকে বলছে তুমি ড্রেসটা, যে ওই ড্রেসটা খুলে শাড়ি মানে পরে উনি যে চরিত্র অভিনয় করছেন ওটা বাদ দিয়ে মহিলার চরিত্রে তোমার করতে হবে। সেটা ও বলছে আমি কি করে করবো, তোমার তো সমস্ত ফোন করেছি, মহিলার চরিত্রে একদিনই ছিল, কিন্তু তার একটা প্রক্সি দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেমন আমাদের এখন প্রক্সিতে তৃণমূল ধরে একদম কিন্তু জানো তৃণমূল ধরে, সেরকমও সেই শেষ ওরা দারুণ প্রশংসা হয়েছে। তারপরে ওরা চলে যাওয়ার পর তারপরে ওই তারপরে আমাদের শিবপদ সরকারের লাল আছে ঐতিহাসিক সময়, একটা ঐতিহাসিক সময় অসাধারণ না, অসাধারণ মানে বললে বিশ্বাস করবে না। এই অঞ্চলে বহু জায়গায় হয়েছে, এই যাত্রা আমাদের একজন কংগ্রেস আসলে সংস্কৃতি দেখা যাচ্ছে, সেই সময় যাত্রা প্রতিটা করে সংস্কৃতি চলে যাত্রা করে সেখানে ফুলিয়াকে অপেশাদার যাত্রা অর্ধেকন প্রতিযোগিতা। ফুলিয়াতে যখন যাত্রা করতে যাচ্ছে তখন আমাদের শিল্পীদের দেখে ওই কি যাত্রা করবে সেভাবে তারা রিসেপশনটা করে, এটা দুঃখ পেয়েছি, আমরা গল্পটা শুনি। তারপর যাত্রা যেমন হলো প্রতিটা সেদিন শেষ ছিল প্রতিটা পুরস্কার, প্রতিটা শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ বই, শ্রেষ্ঠ কমেডিয়ান, সারা বাংলা অবকাশের যাত্রা ঐতিহাসিক প্রথম স্থান সমস্ত পুরস্কার। তারপরে যখন ঘোষণাটা হলো মানে ওইখানে লোকে মাথায় করে দেখি বইটা দেখি এরা ভাবতে পারে এত চলে আসে। তারপরে আবার এখানে ডিব্রুপাড়াতে হচ্ছে 42-এর বিপ্লব, সেই সময় যাত্রাগুলো হতো মানুষকে দেওয়ার জন্য 42-এর বিপ্লব, ঘুম নেই, মরো যাওয়া মরো সিধু কানুনের এইসব যাত্রা মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এখন যাত্রাটা অনেকটা বিনোদনের জায়গায় ঠিক আছে তো এখন সেই সময় কেবলমাত্র বিনোদনের মাধ্যম নয়, সেই সময় লোকশিক্ষার মাধ্যমে এবং যে কারণে ওই সাবজেক্টগুলোকে বাছা হতো যে ওই সাবজেক্টগুলো মানুষরা জানুক, মানুষের কথা জানুক এরা কি করেছে। আচ্ছা বা আমি দেখি বিগত কি করে পরবর্তীকালে যেমন জগন্নাথ সরকার, তারপর শিবপ্রসাদ সরকার মারা যায়, জগন্নাথ সমুদ্র সুমিরন্দা এরা স্বর্গের পরিস্থিতি পরিচালক এই ধরনের বহু বিখ্যাত হয়েছে। পরবর্তীকালে আস্তে 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 আচ্ছা অনুপম লিখছে আমার দাদু সুভাষ সমিতির যাত্রায় মেয়ের চরিত্রে অভিনয় করেছে। আচ্ছা আচ্ছা বাবা যাক অনুপম ওইটা আমারও জানা হয়ে গেল, ওইটা ঘটনা আছে, ঘটনা জানা ছিল না, যারা আমাদেরও জানা ছিল না, জানা হয়তো আরো অনেক আছে। একটা অনুষ্ঠান করলে অনেক কিছু জানা যায়। হ্যাঁ আমার আরেকটা খুব ভালো কমেন্ট করেছে মৌ, সুভাষ মহিলা জিম দারুণ এবং এই জিমের পরিকাঠামো পরিবেশ দারুণ, আসানসোলে অন্য যে কোনো মহিলা জিমের থেকে অনেক এগিয়ে। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আরেকটা কমেন্ট পাচ্ছি, গোল্লাছুট ছবি লিখছে গোল্লাছুট নাটকটি পশ্চিমবঙ্গের বাইরে কোথাও অভিনয় হয়েছে, শুনেছি নাটক চরিত্রে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পাত্র চরিত্রে সম্মান পেয়েছিলেন, সেটা কোন জায়গায় একটু যদি বলেন। সুবীর সুবীর হ্যাঁ সুবীর। আচ্ছা আচ্ছা বাহ বাহ সুবীর নিয়ে বলতে হয় তাহলে। আচ্ছা হ্যাঁ সুবিধার নাটকের সংলাপ আমরা অবশ্যই শুনবো এবং আমরা এটা জানি তথ্যসূত্র বলছে যে সেই নাটকে গোল্লাছুট নাটকের মূল চরিত্রে তরুণা ছিল আর আজকেও তরুণা রয়েছে, তাই অবশ্যই আমরা তরুণার কাছে গোল্লাছুটের সংলাপ শুনবো। যাত্রার কথাটা একটু একটু পরে আবার ঢুকবো কারণ আধুনিক যাত্রা নিয়ে কথা শুনবো আমরা। আমরা যাবো এবার শ্রীকান্তদার কাছে। শ্রীকান্তদা একটা শব্দ খালি বলে রাখছি, আমাদের একটা সুখবর আছে আর কি, সুখবর অন্য কিছুই না, আমাদের সুভাষ সমিতির পক্ষ থেকে আমাদের যে যোগাসন শেখানো হয় আর কি, তো অনলাইনে ইন্টারন্যাশনাল যে প্রতিযোগিতা হয়েছিল আর কি সেখানে সুভাষ সমিতি যোগদান করেছে আর কি, সুভাষ যোগাসন কেন্দ্র, সেখানে আমাদের একটা জায়গা পেয়েছি আর কি, সুভাষ যোগাসন কেন্দ্রে একটা জায়গা পেয়েছে। এখন শিক্ষার্থী কিরকম আছে?
এখন শিক্ষার্থী ভালোই আছে, মোটামুটি 100 জনের মধ্যে। তো সেখানে একটা জায়গা পেয়েছে আর কি, সেই জায়গার নাম মানে কে পেয়েছে সে নামটি আমাদের কাছে এখন এসে পৌঁছায়নি। তবে সুভাষ যোগাসন কেন্দ্র ইন্টারন্যাশনালে 1 থেকে 5-এর মধ্যে জায়গা পেয়েছে, সেটা আপনাদের আমরা জানি না। এটা খুব বড় আছে ভাই, ভীষণ 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 বড় আছে ভাই। আর শ্রীকান্তদা চুপ করে আছে, জানি না শ্রীকান্তদা কি ভাবছে, কি কি করবে না করবে। হ্যাঁ, ব্যাপারটা কিছু নয়। মৌ একটা অনুরোধ করেছে, মৌ একটা অনুরোধ করেছে যে সুভাষ সমিতি উৎসবের গল্প শুরুর দিকে মৌয়ের একটা অনুরোধ আছে। তা আমরা মৌ তাহলে গল্পটা শ্রীকান্তদাই বলুন, শ্রীকান্তদার কাছে শুনি। সভা সমিতির উৎসব তো অনেকদিন থেকে, এটা আমার থেকে ভালো হয়তো সমাপন করতে পারবে। আমি মোটামুটি নাটকের ব্যাপারটা যেহেতু বলা হচ্ছে, নাটক সংক্রান্ত কিছুটা বলছি আর কি। আমাদের সভা সমিতি নাটক তো বহুদিন থেকে করছে, মানে 1947 সালের যখন আমাদের ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল শুনেছি, তারপর থেকে নাটকের চর্চা কিন্তু সভা সমিতিতে হয়েই যাচ্ছে। প্রথম দিকে আমাদের আগের প্রজন্ম যারা তারা নাটক করেছে, আমরা দেখেছি আর কি। তারপর আমরা করেছি বিভিন্ন জনের পরিচালনায়। প্রথম রামকৃষ্ণ, রামপ্রসাদ, সত্যিগুতের গল্প, রামকৃষ্ণ আমরা ছোট আর কি, মানে তারপরে আমার তখন জন্ম হয়নি, মানে তোমাদের দেবেন মানে আমরা তখন মানে অঙ্কুরিত হয়ে গেছি। শ্রীকান্ত রামকৃষ্ণ বিষয়টা বললাম আমি একটু নিয়ে নিই। হ্যাঁ, নিশ্চয়ই। রামকৃষ্ণ আমরা তখন ক্লাস 7-এ পড়ি, মানে আমি রামকৃষ্ণ করেছিলাম, সুভাষ সমিতিতে প্রথম সংবন্ধিত হয়েছিল। বাচ্চু করেছিল গিরিশ ঘোষ, এবং আমাদের আখেরি দীনবন্ধু ও করেছিল বিবেকানন্দ। বাহ, তো এইরকম রামকৃষ্ণ, তারপর সত্যিগুতের গল্প, এগুলো একটা স্টেজ আই গেছে। তারপরে এলো মানে আমাদের যেহেতু এটাকে আধুনিক মানে যেহেতু একটু প্রাচীন দিয়ে একটু অন্যভাবে চিন্তা ভাবনার জন্য আমরা কিছু বাইরে থেকে পরিচালক আমরা আমাদের পাশে রাখার জন্য ডেকেছিলাম, যেমন বোকাদা, কৃষ্ণেন্দু কারক, আমাদের কৃষ্ণেন্দু কারক, তারপরে আমাদের স্বপন বিশ্বাস স্বপন আমাদের অবশ্যই নতুন যুগের কান্ডায় নাকি নতুনভাবে আমাদেরকে শিখিয়েছেন আর কি। উনি আমাদের সকাল হয়ে গেছে আমাদের প্রোডাকশন আর কি, প্রথম আর কি, যেটা আমাদের হয়েছিল এই নেলসন ম্যান্ডেলার 25 বছর, তখন তিনি বন্দী ছিলেন। সেই সময় 25 বছর বন্দী উপরে শান্তনু মজুমদার নাটকটা রচনা করেছিলেন। 80 দশকের শেষে তখনও কিন্তু আমার নাটকটা যখন হচ্ছে তখনও কিন্তু উনি বন্দী ছিলেন। তার 1-2 বছর গণমিশনের বিরুদ্ধে ওই নাটকটা আমাদের অসাধারণ প্রদর্শন, অনেক জায়গায় পুরস্কার পেয়েছিল। সেটা তারপরে এইটা উঠে এলো যে সুভাষ সমিতির নাটকের চর্চাটাও বহুদিন ধরে চলছে। এটা 80 দশকের 80 দশকের শেষের দিকে আমাদের হাবুদা যেটা লিখছে সেটা একটু তোমাদের শোনাই, শোনা খুব দরকার। শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ড নয়, সুভাষ সমিতি খেলাধুলার ব্যাপারে সমানভাবে সাহায্য করে। আমি তাদের বহুধা কর্মকাণ্ডে আপ্লুত, নিশ্চয়ই হাবুদা, আমরাও আপ্লুত। আমরাও এই কথা বলতে বাধ্য হচ্ছি যে আমরাও সুভাষ সমিতির কাছে ঋণী যে আমরা এই ধরনের একটা ক্লাবের সাথে আজকে বসার সুযোগ পেয়েছি। আর আমি আরও বেশি আনন্দিত এই কারণে যে আমি রেগুলার এই ক্লাবে যাত্রা করি, আসি, আড্ডা দিই, মাঝে মাঝে সময় পেলেই সেখানে সময় কাটাই, এটাও আমার কাছে খুব গর্বের বিষয়। আচ্ছা, এইবার আমি একটু কথা প্রসঙ্গে যাই। হাবুদা যে ব্যাপারটা বললো যে খেলাধুলার ব্যাপার, হ্যাঁ, আমরা তোদের কাছে শুনলাম এইবারই মিউজিয়াম থেকে একজন পেয়েছেন, যোগাসন থেকে পেয়েছে, এরকম আরো আমাদের যে স্পোর্টসটা হয়, হ্যাঁ, এইটা একটু শুনতে চাই। আমাদের অ্যানুয়াল ফাংশনে অর্থাৎ 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি আমরা প্রতি বছর অ্যানুয়াল ফাংশন করি, এবং সেই উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় এবং স্পোর্টস হয়। অর্থাৎ একটা এই জেলা স্তরে এবং জাতীয় স্তরের যারা প্রতিযোগী, মহকুমা স্তরের প্রতিযোগী এবং স্থানীয় স্কুল কলেজের প্রতিনিধিরা সকলেই কিন্তু অংশগ্রহণ করে, এবং প্রায় 500-র উপরে 5 শতাধিক প্রতিযোগী এখানে অংশগ্রহণ করে এই স্পোর্টসে, এই ক্রীড়া প্রতিযোগিতা। এবং এর মধ্যে দিয়ে আগামী দিনের তরুণ প্রতিভাদের আমরা স্বীকৃতি দিই, যারা বৃহত্তর ক্ষেত্রে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করে। তার জন্য আমরা এনকারেজ করি এই কাজটা করে দেয়।
আচ্ছা, এই বিষয়ে একটু জানতে চাই যে গত 2 বছর ধরে ভারতবর্ষ তথা সমস্ত পৃথিবী একটা প্যান্ডেমিক মিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সুভাষ কিন্তু বহুধা কর্মকাণ্ড, তাদের তার মধ্যে সেবামূলক কর্মকাণ্ড একটি আছে। আমি কয়েকদিন আগে শুনলাম তোমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, যেহেতু রক্তের একটা ব্যাপার ছিল, যেহেতু আপনারা রক্তদান প্রকল্প করেছেন, এই প্যান্ডেমিক সিচুয়েশনটাতে আপনারা কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন? আমাদের গত 1.5 থেকে 2 বছর গোটা পৃথিবী একটা ভয়ঙ্কর একটা ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদেরকে ফেস করতে হচ্ছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষই ফেস করছে। আমরা কেউ মনের দিক দিয়ে শান্তিতে নেই, ভালো নেই। মনের দিক দিয়ে আমরা কিন্তু বলতে গেলে মৃত। এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই যে আমরা একটা অনুষ্ঠান করছি, এটা করছি যে জীবন তো থেমে থাকে না। আহ্নিক গতি এবং বার্ষিক গতির মধ্যে দিয়ে যেমন দিন রাত্রি মাস বছর প্রতিপালিত হয়, সেই রকম আমাদের জীবনও চালিত হয়, পরিচালিত হয়। সেইভাবে আমরা আজকে একটা অনুষ্ঠান নিয়েছি মানুষকে একটু ব্রেক দেওয়ার জন্য, তার গেমিং থেকে, তার এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে অতিক্রম করার জন্য একটা সুযোগ দেওয়ার জন্য আমরা এসেছি। আমরা গত বছর যখন পশ্চিমবঙ্গ সরকার আবেদন জানায় যে আপনারা ন্যূনতম 5 টাকা পারলেও সাহায্য করুন, আমরা আমাদের সভা সমিতির পক্ষ থেকে 50,000 টাকা ত্রাণ তহবিলে দান করেছিলাম এই কোভিড। তারপরে হচ্ছে আমরা এই বছর যখন আমাদের এই জেলা হাসপাতাল থেকে মেসেজ এলো, জেলা হাসপাতাল পার্টিকুলার আমাদেরকে মেসেজ দেয়, ওরা ওভারঅল একটা মেসেজ দিয়েছে যে আমাদের এখানে রক্তের ক্রাইসিস চলছে, এই সময় একদম ব্লাড ব্যাংক শূন্য, তাই তো? একদম। এবং সেই সময় আমাদের সদস্যরা সিদ্ধান্ত নিয়ে আমরা 40 ইউনিট ব্লাড সেদিন সংগ্রহ করেছি এবং আরো 40 ইউনিট কিন্তু আমাদের আমি যেটা শুনলাম যে বহু মহিলারাও উল্টি থেকে এসছে। মহিলাদের অংশগ্রহণ, তরুণী বয়সী, কম বয়সীদের যে অংশগ্রহণ, মহিলাদের উপস্থিতি, এই যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে একটা অন্য একটা কনফিডেন্সের জায়গা, একটা আত্মবিশ্বাসের জায়গা আমাদের এই ভবিষ্যতে যদি এরকম কিছু হয় তোমরা আলাদা আমরা তো কনফিডেন্স শুধু যে ইয়ে করছে না, হয়তো সবার সুবিধা না নেই, কিন্তু আমাদেরই ছিল ওরকম আছে প্রাণী ওরকম প্রাণী যে এবং তারা আমাদের ক্লাবেও মানে একটু সবাই যে করছে তুলনামুখী মানে ভালো কাজ করছে। একদম। টিকাকরণ সম্পর্কে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো, কারণ ওটা তো আমাদের আমরা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে যতটা এলাকার মানুষকে বা আমাদের এই বিভিন্ন যারা প্রায়োরিটি গ্রুপ আছে, যারা সুপার স্প্রেডার, মিষ্টির দোকানে যারা এমপ্লয়ি, যারা হচ্ছে বাড়ির কাজ করে দিন যাপন করে, জীবিকা নির্বাহ করে, সেই সমস্ত মানুষগুলোকে তাদেরকে টিকাকরণের একটা ব্যবস্থা আমরা চেষ্টা করেছি হসপিটালের সঙ্গে একটা সমন্বয় সাধন করে একটা কাজ করা। ঠিক আছে, না এখন আমরা তো শুনলাম, এতগুলো কথা শুনলাম, অনেক ধরে কথাই চলছে, একটা গান কি আমরা শুনবো, একটা গান আমি শুনিনি, তারপরে যাই যাত্রা গান করে শুনবো, ওটা পরে। ও আচ্ছা আচ্ছা, হাবুর এই প্রসঙ্গে লিখেছে সুভাষ সমিতির অ্যাথলেটিক টিম বিখ্যাত, প্রচুর প্রতিযোগী নিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন তাদের সাংগঠনিক জোরে এগিয়ে চলুন সুভাষ সমিতির সুযোগশালী। ধন্যবাদ। আমরা ক্যাটারদা লিখছেন, কৃষ্ণচন্দ্র লিখছেন, সুভাষ সমিতির আরও একটি প্রস্তাবনা কবি সম্মেলন, এটা হয়েছিল। অনুপম লিখছে ইস্ট ওয়েস্ট সর্বদা সংশোধন ইন্টারফেস, ধন্যবাদ অনুপম। আচ্ছা, আরেকটা তথ্য অনুপম দিচ্ছে, সুভাষ সমিতি সুবর্ণ জয়ন্তী উৎসবে সকল প্রাক্তন যাত্রা শিল্পীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের ওই 50 বছর যখন আমরা পালন করছিলাম, সেই সময় নেতাজির ছিল ১৭তম বর্ষ, একই সঙ্গে ওটা এসেছিল। আচ্ছা, আমরা ক্লাবের আমাদের 50তম গোল্ডেন জুবিলি, আর নেতাজির ১০০তম সেঞ্চুরি। এবং ওই অনুষ্ঠান, ওই উপলক্ষে যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা হচ্ছে যাত্রা যারা শিল্পী তাদের যাদের আমরা প্রবীণ, আমরা সেই সময় গিয়েছিলাম, তাদেরকে সম্বোধন তাপসী দেখছেন, আমাদের ক্লাবের সম্পাদক সম্পদদা আছেন, সম্পদদা দেখছেন, সুবিধা তো আছেই সাথে। হ্যাঁ,
যে ওরা ধরার চেষ্টা করেছে যে শুধু সমর্থন নয়, সেই সময় যারা জীবিত ছিল তারা যে যাত্রা করে তাদের বিভিন্ন যাত্রা করছে, সেই যাত্রাটা সেই সময় তারা অভিনেতা ছিলেন, তাদের নিজস্ব যে যাত্রাটা খুব ভালো ছিল সেই সংগ্রাম আমরা মঞ্চে শুনেছি। বাহ। অনুষ্ঠানটা সংগ্রামের সাথে এমন করতেছি এবং তারা যেমন একবার আমরা ধন্যবাদ লাগেন সে ছড়া নিয়ে চলে গেল, তার একটা শিক্ষার জন্য ছড়া করে গেল, সেই জিনিসটা দেখি না যাত্রা শোনার জন্য আজকে তোমাকে শুনবো, এটা তোমাকে আমি জানিয়ে রাখি, কথা প্রসঙ্গে আমার শুনতে হবে। যাত্রায় এত কথা হচ্ছে, রথিতা লিখছে সঞ্চালক বর্গ অনেক ধন্যবাদ। এইভাবে বলে রাখি সেই সেই অনুষ্ঠানে ওদের যে কথা ওদেরকে নিয়ে যে করা হয়েছিল ওনাদেরকে নিয়ে, সেখানে আমার বাবা ছিলেন আর কি। আচ্ছা। আমার বাবা যাত্রা শিল্পী ছিলেন তো, এবং ওই টোটাল ইয়েটা প্রোগ্রামটার নামই দেওয়া হয়েছিল অতীত কথা কম, খুব ভালো লাগলো। অতীত কথা। এবং সত্যি তারা কথা বলে উঠেছে যে বাবা বলেছে গত বছর সেটা তো অভিনয়ের মাধ্যমে কিন্তু। ভেরি গুড, এটা এটা একটা নতুন তথ্য পেলাম আমরা। আমি একটু জানতে চাইবো শ্রীকান্ত দাদা, শ্রীকান্ত দাদা এই যে একটা কথা আসছিল যে সরস্বতী প্রথাগত নাট্য চর্চা এখন আর নেই, হ্যাঁ তোমরা পরিকল্পনা দিচ্ছে রাখছো, মানে কি কি পরিকল্পনা দিচ্ছ যে এই নাট্য চর্চা থেকে আবার ফিরবে, আবার থিয়েটারের মতো বিভিন্ন প্রতিযোগিতায় যাওয়া ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো যদি একটু আমাদের বলো, মানে ভবিষ্যৎ না, এই ব্যাপারটা আমি সহমত হলাম না। প্রথাগত তো আমাদের চলছে, আমাদের তো নাটক গত 16-17 বছর ধরে আমরা যেভাবে নাটক করেছি আর কি, মানে এই শিল্পাঞ্চলে বাইরে অনেকের হয়তো জানা নেই আর কি, আমরা গোরখপুরে গেছি, আমরা আহমেদাবাদে গেছি, তোমরা যেমন যে ইয়েটা দিলে আমরা দিল্লিতে গেছি। দিল্লি না আমাদের নর্থ বেঙ্গলে যেটা ময়নাগুড়ি আমরাই তো ময়নাগুড়ি, হ্যাঁ এবং সব জায়গায় আমরা ময়নাগুড়ি গেছি আমরা 1916 2016-তে গেছি ফারাক্কা। তো না 2017-তে গেছি ফারাক্কা, 2015-তে গেছি ময়নাগুড়ি। আমাদের নাটক শুধুমাত্র প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া এই ব্যাপারটা আমরা অন্তত আমাদের সংগঠনের তরফ থেকে মনে করি না। আমরা নাটকের মধ্য দিয়ে নানা সমাজকে উপকৃত করার নানা রকমভাবে চেষ্টা করি আর কি। বিভিন্ন নাটকে যেমন আমরা বললাম নাটকটা প্রায় 40-এর উপর বড় আছে আমার আমার যেটা মনে হয় শ্রীকান্ত দাদা প্রথমে এই কারণে উঠেছিল, ধরো আদর্শনে যদি কোনো নাট্যোৎসব পাও, তো আমরা যেমন দিশানিকে পাই, আমরা যেমন চর্যাপদকে পাই, আমরা যেমন কথাবার্তাকে পাই, আমরা যেমন আত্মচরিত্রকে পাই, এক মিনিট আমি প্রশ্নটা করে নিই। এই বিষয়টাতে সেই পরিমণ্ডলের সুবাসনকে সেইভাবে কিন্তু দেখা যায় না, প্রশ্নটাকে সেইভাবে সেই জন্য এসছে, হয়তো এটা হতে পারে যে ওই নাট্যোৎসবে তোমাদের কেমন পার্টিসিপেশনটা হয় না, বা নাট্যোৎসব তোমরা একটা আলাদাভাবে করছো না কেন, যেমন দিশারি যেমন নাট্যোৎসব করে, চর্যাপদ নাট্যোৎসব করে, সুবাসনী যেমন একটা নাট্যোৎসব করা হচ্ছে, সেই লোকালগুলোই হোক। বলছি সেটা নাট্যোৎসব করি না কেন, আমাদের একটা যে উৎসব সেটা তো একটা বিশাল উৎসব। এবারে ওইটাই আমাদের মেন কনসেন্ট্রেট হয়, আচ্ছা। ওইটাকে করে উৎসব আমরা করা যায় করতে পারি না হয়তো, কিন্তু আমরা কেন যে নাট্যোৎসবগুলো যেতে পারছি না সেটা তো আমাদের হাতে নেই, আমরাও তো আমন্ত্রণ পাচ্ছি না নাটক। প্রতি বছর আমরা এক একটা করে ভালো নাটক করছি, আমি বলছি আজ 3 বছর ধরে 3 বছর আগে আমরা আমাদের বিদ্যালয় করছি, সেটা দুর্দান্ত সঞ্জয় দার লেখা, এবং সেটা হচ্ছে কন্যাভ্রূণ এবং একটা মেসেজ যাতে কন্যাভ্রূণ যাতে নষ্ট না হয়, মানে কন্যাভ্রূণ থেকে যাতে বিরত থাকে মানুষ, তার পরিপ্রেক্ষিতে নাটক আধারে তুলছে। আচ্ছা, তারপরে হলো অন্বেষণ। এখনকার ইয়ং জেনারেশন ফ্রাস্ট্রেটেড হচ্ছে, চাকরি পাচ্ছে না, তার জন্যে তার নানা রকম কারণ আছে, তার জন্য তার বাবা মার উশৃঙ্খল নানা রকম জীবনযাপন করছে, ছেলে মেয়ের দিকে কনসেন্ট্রেট করতে পারছে না, এটা একটা কারণ। এত ভালো ভালো মেসেজের আমরা নাটক সব কিছু সঙ্গে যায় এগুলো এটা আমার যেটা মনে হয় যে তোমরা উৎসবটা করছো, তাতে আমরা আপত্তি নেই, আমিও উৎসবের অংশ, আতঙ্কবাসী হিসেবে প্রত্যেকেই উৎসবের অংশ, কিন্তু আমার মনে হয় যে একটা ব্রেক যদি হয় তাহলে আতঙ্কবাসীর কাছে এই বার্তাটা যায়, যারা নাট্যোৎসবগুলো অ্যারেঞ্জ করছে তারাও যাতে এই সুযোগটা পান যে না শুভসূচিকে বলা দরকার। আমি একটু হ্যাঁ অবশ্যই অর্ণব মুখোপাধ্যায় আমাদের এখানে কমেন্ট করেছি, এবং আমার
আমাদের সঞ্চালক অল্প যেটা কিন্তু করার চেষ্টা করছে যে আসানসোলে অনেকগুলো নাট্য উৎসব হয়। আমি ব্যক্তিগতভাবে প্রায় প্রতিটি নাট্যোৎসবে দর্শকের সঙ্গে থাকি। সেই হিসেবে আমার দিক দিয়ে আমি যেটা বুঝেছি যে এই নাট্য দলগুলোর মধ্যে একটা সংহতির অভাব রয়েছে, একটা সমন্বয়ের অভাব রয়েছে এই শিল্পাঞ্চলে, যেটা খুব প্রয়োজন আজকের যুগে। এককভাবে তো কোনো একটা প্রচেষ্টা চলতে পারে না লং টার্ম। দীর্ঘকালীন মেয়াদে যদি আমাদেরকে একটা কাজ করতে হয়, একটা সাফল্য অর্জন করতে হয়, সেক্ষেত্রে আমাদের প্রতিটি টিমে এখানে যত আসানসোলের একটা ছোট্ট শহর, এই ছোট্ট যে কটি দল আছে তাদের মধ্যে যদি একটা সমন্বয় থাকে, এবারে আমি যদি এরকম একটা বৃত্ত তৈরি করি এবং সেই বৃত্তের মধ্যে আমি একটা চেয়ারে বসে থাকি যে আমি এটা মহামন্ত্রী, আমি এর বাইরে বলবো না। আমি এর বাইরে যাবো না, তাহলে কিন্তু সংস্কৃতি, আমরা যদি যৌথ খামারের কথা বলি, বিশ্ব জুড়ে যৌথ খামার, অর্থাৎ সমস্ত মানুষ একটা ছাতার তলায় থাকবে, সম মনোভাবাপন্ন মানসিকতা নিয়ে আমরা সুস্থ সাংস্কৃতিক চর্চা করব। এই মানসিকতাটা যদি আমাদের মধ্যে পার্কুলেটেড হয়, সংক্রামিত হয়, তাহলে মনে হয় এই সমস্যাগুলোকে আগামী দিনের যে সমস্যা, নাট্যশিল্পীদের সমস্যা, নাট্য শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য যে মানুষের সমস্যা, সেগুলোকে আমরা সংগবদ্ধভাবে অতিক্রম করতে পারব এবং এতে কিন্তু আসানসোলের নাট্য জগৎ আরো সমৃদ্ধ হবে। এবং আমাদের সম্পর্কে যদি কারো কিছু প্রয়োজন থাকে তারা বলতে পারবে। আমাদেরকে যদি আমন্ত্রণ না জানায় তাহলে আমরা ইচ্ছুক পার্টিসিপেট করতে পারবো না। আর আমন্ত্রণ কোনোদিন যেচে হয় না, যে আমাদেরকে আমন্ত্রণ জানাও। যারা অর্গানাইজার, যারা হচ্ছে উদ্যোগী, উদ্যোক্তা, তারা যদি আমন্ত্রণ জানিয়েছে এবং আমরা যাইনি, এটা হয়নি। এটা কিন্তু কোনোদিন হয়নি। না, শুধু যাওয়া নয়, এবং সেটাতে সফলভাবে একত্রিত হয়ে কাজ করা, সকলে মিলে সকলে মিলে কাজ। একটা সমন্বয়, এটা বলছিল যে না, যে সুভাষ সমিতি নাট্যোৎসব, হ্যাঁ, হ্যাঁ। সুভাষ সমিতি নাট্যোৎসব হয়তো শুরু করে, কিন্তু সুভাষ সমিতির যে বাৎসরিক উৎসব, সেখানে কিন্তু আমরা চেষ্টা করি। হ্যাঁ, নাটক হয়। আমিও করেছি, এবং নিজেও করেছি। সেখানে আমরা করি, আসানসোলের কিন্তু সবাই সুযোগ দিই, সেখানে কাছাড়া বাজার শুনছি, হালিশহরকেও আমরা শুনি। 100%। এবং এখন নিয়ম কিন্তু তারা ফলো করে, সুভাষ সমিতি উৎসবে যেতে চায় প্রত্যেক হালিশহর থেকে, কাছাড়া বাজার থেকে। না, এত ভালো দর্শক আমি নিজে দর্শক এবং তাদের পরিবেশটা তাদের খুব ভালো। 100%। ঠিক উৎসবের আগে আগে ফোন করে চলে আসছে। এবার মজা দেখো, হাবুদাকে লিখছে, এটা উত্তরটা তুমি দিতে পারবে। হাবুদা লিখছে, সুভাষ সমিতির নাটক দেখেছি, যাত্রা দেখিনি, তনু বাচ্চু তোদের বলে রাখছি, এবার যাত্রা হলে বলো, দেখতে যাবো। হাবুদা দেখতে আসবে, হাবুদাকে অভিনয় করবে না, তোমার কি কথা বলো? না হলো হচ্ছে যাত্রা আমাদের ক্লাবে এক সময় ছিল, ক্লাবের শিল্পে, হ্যাঁ, ঠিক আছে, সেটা আমরা কথাটা বেরিয়ে ভাবলাম যে না, আমরা ক্লাবের বাইরে কিছু কিছু যারা যাত্রা করছি, যেমন সকল বিশ্বাস ব্যবহার করতে আমি যাত্রা করি, তাকে আমরা 42-এর বিপ্লবীদের শুরু হয়ে যাবো, দাও। তার মানে যাত্রা যে কি জিনিস, হাবুদা যাত্রা করবে না, প্রশ্নটাই তো আসছে। আমি ঘটনাটা বলি, হাবুদা এই অঞ্চলের একজন নো ডাউট আমাদের অভিভাবক, আমাদের হাবুদা নাট্যকার, হাবুদা অভিনেতা, হাবুদা পরিচালক, বর্তমানে যাত্রার বিচারক হিসেবে হাবুদা চায় আমার কাছে সেটা তাহলে সেই হাবুদা যাত্রা করবে না, তাহলে এই আমন্ত্রণকে আমরা রাখতে পারি না। হাবুদা যাবো, যে হাবুদা যাত্রা করো। অর্ক যেমন আমাদের যাত্রা একজন নিয়মিত শিল্পী, আমরা মিঠুদার কথা বলছি, আমরা চাইছি হাবুদা তুমি এসো এবং তুমি তোমাকে যাত্রা করতে করতে তোমার কাছ থেকেও আমরা কিছু শিখতে চাই। একদম একদম। আমরা শিখতে চাই। বসে রইলাম এটা আমরা। আমরা বসে রয়েছি। হাবুদা, নমস্কার, তনু বলছি, বলি চাতক পাখির মতন বসে রইলাম, আপনাকে আমরা অভিনয় করাবোই, যেমন ভালো দর্শক আসলে নয়, অভিনেতা অভিনেতা হিসাবে কিন্তু নিশ্চয়ই। হাবুদার পুরুষকার একটা পালক ঝুড়ু, যাত্রা শিল্পী সমীর দত্ত, আমরাও গল্প করে বলবো
দিশারির হাবুদা এখন যাত্রাও করছেন। হাবুদা আমরাও কিন্তু অপেক্ষা করে থাকলাম দর্শক আসনে বসে তোমার যাত্রা দেখার জন্য। আচ্ছা, মাঝখানে অনেক কমেন্ট এসছে, রথি লিখছে অর্ঘ খুব ভালো হচ্ছে, রুদ্র লিখছে অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আচ্ছা, ও সমাদা বইয়ের আদেশ মানে আবদার, ওটা আমি খেতে পারবো না। ওই আদেশ এসছে দিল্লি চলো, ওটা একটু আদেশ ছিল দিল্লি। আদেশ ছিল দিল্লি চলো, তারপর আমরা ওইটা কিন্তু পরাজ করবো। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। ওটা তো সবাই প্রাণের গান। প্রাণের গান। একদম একদম হোক, ওটা ঠিক হোক। আরে এই মাইকের বাইরে মানে দীনবন্ধু কিন্তু গাইতে পারো। নিশ্চয়ই, নিশ্চয়ই। ঠিক লিখছে যে ওই নাট্য প্রতিযোগিতা সুভাষ সমিতির উদ্যোগে, সেটা তো পরবর্তীকালে আমাদের একটা আলাপ আলোচনা থাকবেই। পরিকল্পনা আছে, আমাদের পরিকল্পনা আছে, হয়ে যাবে। পরিকল্পনার মধ্যে তো রয়েছে। তো এখন আরে মুয়ের গানটা গেতে হ্যাঁ, ওই আলোচনা করবো, আমি কিছু করতে পারবো। সেটা হচ্ছে যে আদেশ ছিল দিল্লি চলো। হ্যাঁ, Yes, yes, yes. এটা আমাদের আমাদের সংগ্রহ সঙ্গীত, অন্যতম সংগ্রহ সঙ্গীত। আদেশ ছিল দিল্লি চলো, দিল্লি মোরা জয় করেছি, আজ তুমি কোথা নেতাজি, তুমি কোথা নেতাজি, তুমি কোথা নেতাজি। আদেশ ছিল দিল্লি চলো, দিল্লি মোরা জয় করেছি, আজ তুমি কোথা নেতাজি, তুমি কোথা নেতাজি, তুমি কোথা নেতাজি। উন্নত শির পতাকা ত্রিবর্ণ শোভিছে আজি, লাল কেল্লা উন্নত শিরে পতাকা ত্রিবর্ণ শোভিছে আজি, তুমি কোথা নেতাজি, তুমি কোথা নেতাজি, তুমি কোথা নেতাজি। মোরা টুটিয়াছি অধীনতা বন্ধ, তবু জাগে নিপীড়িত ক্রন্দ, টুটিয়াছি অধীনতা বন্ধ, তবু জাগে নিপীড়িত ক্রন্দ, হেরাবে গুলি ছুটি ঝড় ঝড় জনগণ আহ্বান দিকে দিকে, ভেদাবে গুলি ছুটি ঝড় ঝড় জনগণ আহ্বান দিকে দিকে, উঠিছে বাজি, তুমি কোথা নেতাজি, তুমি কোথা নেতাজি। চির বসন্ত সন্তান ফিরে স্বদেশ মাতা ওকে, ললাটে আঁকিয়া জয় টিকা, ফিরে স্বদেশ মাতা লোকে, চির বসন্ত সন্তান ফিরে স্বদেশ মাতা ওকে, ললাটে আঁকিয়া জয় টিকা, নির্ভীক লোকে। আজ তুমি নাই মোরা পথভ্রান্ত, অন্ন বস্ত্রহীন ক্লান্ত, তুমি নাই মোরা পথভ্রান্ত,
তুমি ভারত সব ছিন্ন ভিন্ন দেশ আমি ভিখারি নিশাচি তুমি কোথা নেতাজি তুমি কোথা নেতাজি সত্যি বড় দরকার আমাদের এই ভারতবর্ষের আর একটা নেতাজি সত্যি খুব দরকার এই মুহূর্তে। যাকে যে কথাগুলোকে কথা হচ্ছিল হাবুদাকে যে আমরা আবেদন রেখেছি, হাবুদা আমাদের কথা রেখেছে, হাবুদা লিখছেন ধন্যবাদ বলি, চেষ্টা করবো। হাবুদার চেষ্টা নয়, কথা দাও করতে হবে। উল্টো লিখছে অনেক না জানার কথা জানছি, প্রণাম সবাইকে আমার চর্যাপদের পক্ষ থেকে। আচ্ছা, জয়দেব রায় লিখছে এই সুযোগে আসানসোলের নাট্য উৎসবের আয়োজকদের আবেদন করা যেতে পারে সুভাষ সমিতিকে ডাকার জন্য। হ্যাঁ নিশ্চয়ই, সেটা তো আমরা করলামই, আমরা বললাম সবাইকে আবেদন আমরা রাখছি। আচ্ছা, বান্টুদা লিখছেন আমাদের তাপস দত্ত, আমি আছি। হ্যাঁ বান্টুদার সাথে থাকো, ধন্যবাদ। বউ লিখছে এই গানটা শুনলেই শিহরণ জাগে, ভীষণ খুশি হলো অনুরোধ রাখার জন্য, ধন্যবাদ সমতা। হাবুদা লিখছে দারুণ লাগলো। হাবুদা রবীন্দ্র যাত্রা দেখার জন্য অপেক্ষা রইলাম। হাবুদা এটা সুধীর লিখছে তোমার জন্য। বেশ, আমরা আবার একটু যেতে চাই, আমাদের কথা প্রসঙ্গে যাই, যে নিয়ে আলোচনাটা আমাদের চলছিল। দেখুন, যাত্রা, নাটক, সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়াও যে খেলাধুলো, যোগব্যায়াম কেন্দ্র ইত্যাদি, যে সুভাষ সমিতির যে পরিবার, আমি পরিবার শব্দটা ব্যবহার করছি এই কারণে যে সত্যি এটা একটা পরিবার। এই পরিবারে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এটা যখন আমরা চাইব, আমরা এবারও জানতে চাইব যে এনাদের কাছে যে এই সুভাষ সমিতিকে আপনারা কীভাবে দেখতে চাইছেন ভবিষ্যতে। কারণ এখন দেখুন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখন চাকরি বাকরির ক্ষেত্রে একটা বিশাল ল্যাক আছে। ছেলেমেয়েরা এখন ঠিকঠাক সময় পায় না, যেমন আমাদের মিশনারির ক্ষেত্রে যেটা হয়, 1.5 সালে আমরা ঠিকঠাক সময় দিতে পারি না, কারণ প্রাইভেট ফার্মের চাকরি ইত্যাদি। তো সুভাষ সমিতি এই যে কর্মকাণ্ডে, যে এত কর্মকাণ্ড, এত বৃহৎ কর্মকাণ্ড, এর ভবিষ্যতের যে কাঁধ, যে কাঁধে আপনারা ঘাটতি রাখবেন, এরকম প্রজন্ম তৈরি হচ্ছে এখন, যারা ভবিষ্যতে এই সুভাষ সমিতির এই ভাগটাকে নিতে পারবেন। আমি জানতে চাই ঠিক আমরা নেই তারপর আমাদের যে পরবর্তী প্রজন্ম আর কি, আমাদের পরবর্তী প্রজন্ম খুব সুন্দরভাবে তৈরি হয়ে আছে। জানি না তারপরে কি হবে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তারা এটাকে কাঁধে কাঁধ মিলিয়ে ঠিক আমাদের যে ধারা চলছে আর কি সুভাষ সমিতি, আজ 47 সাল থেকে যে ধারাতে চলছে সুভাষ সমিতি, আমাদের যে মূল লক্ষ্য আর কি, সমাজের কাজ করে যাওয়া, সমাজের বিভিন্ন মানে সাংস্কৃতিক এবং গঠনমূলক কাজে আমাদের ক্লাবে যেভাবে এগিয়ে যায় আর কি, এবং আমাদের যে সাংস্কৃতিক কর্ম, তার সঙ্গে আমাদের নাট্য চর্চা সমস্ত বই চালিয়ে যাওয়ার মতো তারা অবশ্যই যোগ্য আছে, পরবর্তী তৈরি হয়ে আছে। এখন এই মুহূর্তে ছেলেদের এই প্রজন্মের নিজের ব্যাপারটা, এই চাকরি করবো, বিদেশে যাবো, বাইরে যাবো, উন্নতি করবো, সেখানে কিন্তু সুভাষ সমিতির এখনো প্রায় 40 থেকে 60 বছর বেরিয়ে আছে, বলে তারা সমাজের কাজ করে, সামাজিক কাজ করে। এই যে সুভাষ ব্যাপার যোগাসন চলছে, টোটালি কিন্তু ভালোভাবে এই মানসিকতা না থাকলে, ওই যে বললাম না আমরা, নট আই, উই, এই মানসিকতা না থাকলে এটা এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো সমুদ্রের কাছে গান তো শুনলাম, তাহলে এবার কি একটু নাটকের সঙ্গে আপনার কবিতা কোনটা যাত্রাটা শেষে নাটকের কিছু হয়ে মানে তুমি কি দায়িত্ব নিয়ে যাচ্ছ? না না, দায়িত্ব নেওয়ার কিছু জায়গা নেই। উল্লাসপুরের বেশ কিছু ভালো ভালো মুহূর্ত তোমার কাছে পাবে। না না, উল্লাসের জন্য তো অনুরোধ এসেছে, সুবীর অনুরোধ করেই, এবার সুবীরের উত্তরটা দাও। সুবীর ভাই, তোমাকে ধন্যবাদ। তুমি যে অনুরোধটা করছো, অনুরোধ কথা তোমার করা অবশ্য স্বাভাবিক, কারণ তোমার কর্মকাণ্ডের সঙ্গে আমি একই সঙ্গে যে কর্মস্থল, সে কর্মস্থলের ফাঁকে আমাদের যে নাটক চর্চা, তুমি দিশারিতে অভিনয় করছো, আমি সুভাষ সমিতিতে অভিনয় করছি, যে নাট্য চর্চা, সেই নাট্য চর্চা কিন্তু আমাদের হয় আর কি তোমার সঙ্গে আমার আদান প্রদান। সেই সূত্র ধরে তুমি যে প্রশ্নগুলো করেছো, আমি চেষ্টা করছি আর কি। গোল্লা ছুটটা আমরা বহু অভিনয় করেছি, বহু জায়গাতে। তার মধ্যে বিশেষত্ব একটা রয়েছে যে গোল্লা ছুটে 2005 সাল, কথা একটা বলে নিই, এই মুহূর্তে গোল্লা ছুট নিয়ে কথা হচ্ছে, গোল্লা ছুটের রাইটার বাবাই অরিন্দম সেন। অরিন্দম সেন। আর কথা প্রসঙ্গে বলে রাখি যে এই কয়েকদিন থেকে কারণের থেকে আমরা জানতে পারলাম যে অবস্থা খারাপের জন্য ছিলেন, খুবই
এই বাবার কথা যখন হ্যাঁ, ভেবে গেল, এই আপনি আমাদের একটা উদ্যোগের কোনো সঞ্চালক আমাদের অল্প বললেন যে বাবাকে কিন্তু বিগত 3 বছর ধরে আমরা রক্ষণাবেক্ষণ করছি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ক্লাব থেকে দায়িত্ব নিয়ে আমাদের ক্লাবের সভ্যরা নিজ নিজ দায়িত্ব নিয়ে আমি নয় আমরা বলে যে কথাটা আমাদের কাছে আছে একদম সত্যজিৎ বিশেষভাবে উল্লেখযোগ্য কঙ্কন যে আমাদের হসপিটালের যে দায়িত্বটা নিয়েছে এই দায়িত্বটা সহজে কেউ নিতে পারবে বলে আমার মনে হয় না। এই যে এগিয়ে এসেছে, এগিয়ে এসেছে নিজের সাহসের সঙ্গে এগিয়ে আসা এবং সত্যজিৎ প্রতিটা মুহূর্তে যে ওর সঙ্গে যোগাযোগ রাখা, যে স্বাভাবিক রাখা ব্যাপারটা, এটা কিন্তু আমাদের ক্লাবের পক্ষ থেকে এটা দুজন কিন্তু করছি। সত্যজিৎ একটা কমেন্টও করেছে, সত্যজিৎ কমেন্টটা পড়বো, আগে যদি আমি নাটকটা করে দিতাম। আরে 2005 আমি কথাটা বলতে যাচ্ছিলাম, 2005 সালে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুবোৎসব, পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুবোৎসবে আমাদের কিন্তু গোল্লা ছুটটা আমন্ত্রণ এসেছিল প্রতিযোগিতামূলক হিসাবে আমাদের সেখানে অভিনয় করতে হবে এবং সাব ডিভিশনে আমরা প্রথম, ডিস্ট্রিক্টে আমরা প্রথম এবং শেষে আমাদের রাজ্যে যেতে হবে। সে পশ্চিমবঙ্গ ছাত্র যুবোৎসব কিন্তু 7 দিন ধরে পালিত হয়েছিল সিউড়িতে সেই সময়, এবং দুবরাজপুরে আমাদের কিন্তু এই নাটকটি মঞ্চস্থ করার জন্য আমাদেরকে ডাকা হয়েছিল, মানে প্রতিযোগিতা হিসাবে আর কি। আমরা যেহেতু প্রথম স্থান অধিকার করেছিলাম এবং সেই নাটকটা আমরা করেছিলাম। সেই নাটকটা করার পর আমার শিউরে মানে লোক খারাপ হয়ে যাচ্ছে। সেই নাটকটা করার পর সেখানে একজন বিশিষ্ট ভদ্রলোক ছিলেন সহযোগী সম্পাদক পত্রিকায় শিব শর্মা। তো শিব শর্মা স্যার উনি আমাকে ডাকলেন গৌতম বলে, আমার নাটকের নামই ছিল গৌতম বলে, চরিত্রের নাম ছিল গৌতম, এদিকে এসো, অভিনয় খুব সুন্দর হয়েছে, তবে আমি একটা তোমাদের বলবো, তোমাদের যে লেখক অরিন্দম সেনগুপ্ত ওনাকে বলবে আমি ফোন নাম্বার দিলাম আমার সঙ্গে যোগাযোগ করার জন্য, এবং তোমরাও এই নাটকটা পশ্চিমবঙ্গ নাট্য উৎসবে দেওয়ার জন্য আবেদন করতে পারো। এবং আনঅফিসিয়ালি, সেটা অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি, আনঅফিসিয়ালি আমরা কিন্তু ওখানে 4র্থ স্থান পেয়েছি। এটা কিন্তু আমাদের কাছে বিশাল একটা, হ্যাঁ। তো সংলাপ যেহেতু সুবীর আমার কাছে অনুরোধ করেছে, সুবীর না আমরা সবাই মিলে সুবীর ফুলটা ফেলেছে, এই মুহূর্তে আমার নাটকের সঙ্গে আমার সঙ্গে যে অতপ্রতভাবে জড়িত আমাদের সিদ্ধার্থ চক্রবর্তী, যে সাচ্ছি বলে না, তার যেহেতু 20 দিন হলো তার বাবা মারা গেছেন, সে প্রস্তুত ছিল না আমাদের কাছে আসতে, তো যা তার সংলাপটা নিয়েও আমাকে সে বলতে হচ্ছে দুটো চরিত্র অভিনয় করতে হবে। তো বাচ্চা একটু বলি যে নাটকের কিছু মুহূর্ত আর কি তুলে দেওয়া। আমরা গোল্লাছুট নাটকটার বিষয়টা যেটা ছিল আর কি, যে বয়স্করা যে একঘেয়েমি করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, কত মানুষ মানে যা স্বেচ্ছাবৃত্ত রচনা করে স্বেচ্ছায় অবসর নিয়ে নিচ্ছে আর কি, তাদের অভিজ্ঞতা অভিজ্ঞতাগুলো আমরা কাজে লাগাতে পারছি না। তারপরে ব্যাংকের ছাতার মতো বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। দেখুন, একটাই কথা প্রসঙ্গে বলি, সমাজে বৃদ্ধাশ্রম থাকাটাই কিন্তু আমি বাঞ্ছনীয় বলে মনে করি না। একটা সমাজে বৃদ্ধাশ্রম কেন, সেটাই এইটাই বড়, এইটাই আমরা ওই গোল্লা ছুটের চেষ্টা করেছিলাম। অরিন্দম সেনগুপ্ত কিন্তু এই গোল্লা ছুটের কিন্তু চেষ্টা করেছে। এবং আরেকটা বিশেষ ব্যাপার, যখন আমরা সাব ডিভিশনে প্রথম হলাম, বিচারক ছিলেন চিত্রজনের একজন ভদ্রলোক গৌতম ভট্টাচার্য, তিনি কিন্তু আমাদের শ্রীকান্ত দাকে জড়িয়ে ধরে বলেছিলেন উল্টি না চিত্রজন, উনি কিন্তু জড়িয়ে ধরে বলেছিলেন যে আজ থেকে নচিকেতার বৃদ্ধাশ্রম তার আড্ডাকে ভুলে যাবে। এই নাটকটা ভালো কমপ্লিমেন্ট, এটা একটা ভীষণ ভালো কমপ্লিমেন্ট। তো যাই হোক, নাটকের চরম মুহূর্ত যেটা আছে, যেটা আমরা ওকে আর কি বিভিন্নভাবে হিপনোটাইজ করে আমাদের মধ্যে ভুলিয়ে নেওয়ার চেষ্টা করেছি। সেই সময়ে ও তার যন্ত্রণার প্রকোপ করছে আর কি, বলছে যে আমি একাকী, শুধুমাত্র একটা মানুষ বেঁচে থাকার জন্যে, অসহায় পঙ্গু বোনটাকে বাঁচিয়ে রাখার জন্যে আমি দিশেহারা হয়ে গেছি। ঝড়, একের পর ঝড় ছুটে চলেছে আমার মধ্যে।
সেদিন কিন্তু একটা মানুষও আমার পাশে এসে দাঁড়ায়নি। আপনার মতো বহু মানুষ আজও কিন্তু অসহায় কাকাবাবু, চুলোই ঝাঁক সেসব নিয়ে আমি ভাবতে চাই না। তার মানে আপনার মধ্যে একটা অভিমান এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। বেসিক্যালি আপনি কিন্তু এখনো মানুষকে ভালোবাসেন। না বাঁচি না। নিজের চারপাশে পাঁচিল তুলে দিয়ে নিরাপদে থাকতে চাইছেন কাকাবাবু। তাকে সম্ভব? জীবন যুদ্ধের ক্ষতগুলো সে একা করে বেড়াবেন কেন? সেসব দিনগুলিতে তোমরা কোথায় ছিলে গৌতম, যখন আমি নিজে ক্ষত বিক্ষত হচ্ছিলাম? আপনি তো একা জাদুগোপাল ভট্টাচার্য নন। এইভাবে বহু মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্ত। বিশ্বতে আর যাতে কোনো মানুষ এভাবে সহায় স্বজনহীনভাবে রক্তাক্ত না হয়, তার জন্যই তো আমাদের আপনার কাছে আসা। মানুষের যুদ্ধটা মানুষকে একাই করতে হয়, একাই। অবশ্যই মানুষের যুদ্ধের সে লড়াইয়ের কথাটা শোনার জন্য একটা অন্তত মানুষের প্রয়োজন। অনেক হাজার আত্মীয়হীন স্বজনহীন মানুষ বাঁচবার জন্য প্রতি মুহূর্ত নিরন্তর লড়াইয়ের পর মুষ্টিবদ্ধ হাত তুলে যখন ভবিষ্যৎকে ডেকে বলে, দেখো আমি হারিনি, আমাকে কেউ হারাতে পারেনি। তাদেরই তো প্রতীক কাকাবাবু। আচ্ছা গৌতম, আমি আসতে পারবো তোমাদের দলে? কাকাবাবু একজন অভিজ্ঞ পাকা মানুষ, একজন অভিজ্ঞ পাকা চুলের মানুষ, ভীষণ বিশ্বাস, দারুণ দামি। একজন শিশু যেমন অমূল্য সম্পদ, একজন যুবক তেমন, একজন বৃদ্ধ সেরকম। কেবলমাত্র তাদের ক্ষেত্রটাই আলাদা। সাধু অসাধারণ। তাপসবাবু লিখছে বাহ, খুব ভালো লাগলো। জয়দেব দা লিখছে জিও তনুদা। আচ্ছা, সুমন্ত দা লিখছে দারুণ তনুদা। আবুদা লিখছে বাহ তনু। রতিদা লিখছে সাধু। বাহ, কি আবার সুবিধা একটা তথ্য দিয়েছে। বাবাই কিন্তু আমার ক্লাসমেট ছিল, বহুমুখী প্রতিভার অধিকারী। আমরা শুনলাম তো, বউ লিখছে দারুণ তনুদা দারুণ। সুবীরের আরেকটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ, সুবীরের আরেকটা প্রশ্ন ছিল যে ওই গোল্লাচুর নাটকটা আমরা শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনয় করে পেয়েছিলাম। হ্যাঁ, আমরা গোরখপুরে পেয়েছিলাম। গোরখপুরে আমি গৌতম শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র করেছিলাম। সেটা কিন্তু সারা ভারত প্রতিযোগিতায় ছিল, অল ইন্ডিয়া অল ইন্ডিয়া বাংলা প্রতিযোগিতা অবশ্যই। ইন্দ্র লিখছে বাহ মামা বাহ। নাটকের সঙ্গে আচ্ছা বেশ, হ্যাঁ আমাদের বাচ্চু এই তো সময় নাটকে আমার মনে হয় জীবনের অন্যতম সেরা অভিনয় করেছিল আর কি। তো সেই নাটকে একটা খুব সুন্দর তার একটা সংলাপ আছে আর কি, সেটা খুব মজাদার সংলাপ আর কি। জানি না ও কতটা করবে বা কতটা তার স্মৃতি মনে করতে পারবে। আমার মনে হয় ওইটা যাত্রা শিল্পীরা কম শুনে যাত্রা করে বলে একটা বদনাম আছে। যাত্রা শিল্পীরা কম মানে স্ক্রিপ্ট মুখস্থ করেন না, কম শুনে অভিনয় করেন, হ্যাঁ এরকম অনেক বদনাম আছে। কিন্তু সুভাষিতে যাত্রা করতে এসে আমি দেখেছি যে এরা কিন্তু কেউ প্রম্পট নিয়ে যাত্রা করে না দাদা। তাই স্মৃতি নিয়ে তুমি নিশ্চিন্ত থাকো। বাচ্চুদার স্মৃতি ভালো আছে, বাচ্চুদা পুরোটাই করবে। আমার মনে হয় বাচ্চু ওই অভিনয়টা করে একটু জল খেতে চাইলে খেতে তাহলে এই বহুদিনের করেছে নাটকটা, এবং সেটা অনেকগুলো শো করেছিলাম। এমডিতে আমরা সেখানে অনুষ্ঠান হচ্ছিল, সেখানে পুরস্কার পেয়েছিলাম। রবীন্দ্রভবনে বহু জায়গা আছে। তারপরে বহু নাটক যাত্রা করেছি। এবং সেই ঘটনা হচ্ছে যে সেই ইন্ডিয়ার মধ্যে ছোট না, এই নাটকটাই রবীন্দ্রভবন ইত্যাদি সব জায়গায় এই নাটকটা। আচ্ছা, এইটা সময় এবং এটা আমি এই নাটক আমি ছিলাম কল্যাণ সাইড থেকে গানটা গিয়ে দিতে অপূর্ব পাবলিক কিন্তু হতে পারতেন গানটা গিয়ে গিয়েছে। মানে সিনেমার একটা কাজ ছিল একদম, মানে ব্যাকগ্রাউন্ড দেওয়া হচ্ছে। যে কারণে আমার ব্যাপারটা ভালো লাগছে। ওকে
আমি আর সাক্ষী ছিল ব্যাপারটা না মানে যাই হোক মানে একটা প্রতিবাদ হ্যাঁ ছিল অনেক আমরা ছিলাম সবাই মিলে। আমি ছিলাম। প্রতিবাদী নেন না যে সেটা ছেলেটা যে এগুলো হচ্ছে ছেলে যে নাটক করছে তাদের প্রতি যে সমাজে তারা এই ব্যাপারটা করে সেখানে একটা দৃশ্য ছিল আমার যে পার্টনার তনু আর সাক্ষী ছিল যে ওরা একটা মেয়েকে ভালোবাসে তো মেয়েটা বলতে সরাসরি বল আমার যে ক্যারেক্টারটা ছিল সে প্রতিবাদী করে সে ওইসব ছুপছু ব্যাপার নেই যেমন মানে ডাইরেক্ট আমি যেগুলো বলতে পারি বল এইগুলো আমাদের কি হয় হয় না চল ঠিক আছে আমি কেন আচ্ছা এসে বলছি এই হ্যাঁ তোরা এক কাজ করি কালকে এই সিনেমার প্রিয়া সিনেমার সামনে দাঁড়িয়ে থাকবি কোথায় এই এসব কিছু বলবো তখন আমি খাস করে ব্যাপারটা মেয়েটার সামনে যাচ্ছি আমি মহিলা ক্ষেত্রে টোটাল মহিলারটা ব্যাপারটা আমি তখন করছিলাম ছেলে আর মেয়ে দুটোই। আমি রাস্তা দিয়ে ও মেয়েলি ঢঙে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি সেখানে আমি আমার ক্যান্ডিডেট কি নাম ছিল সুমিত সুমিত যাচ্ছে এই যে শোনো আমাকে বলুন সুমিতটা বলছিলাম তুমি লালির ব্যাপারটা কী ভাবলে মানে বলছে না ঠিক বুঝতে পারছি না নেকা শোনো তুমি সিনেমাটা এবার দেখো নি কি অসভ্য দেখো অসভ্য ছাড়ো তুমি সুমিতকে নিজেকে লালটাকে ভালোবাসো কি না বলো বুঝেছি বাড়িতে যদি আপত্তি করে ঠিক আছে কালকে লালটু প্রিয়া সিনেমা হলের সামনে দুটো টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকবে তারপর তোমরা যাবে বোঝাপড়া করে নেবে এবং এটা শেষ করতে ঠিক আছে যাবো বলে দেবে তখন ওরা জোরে জোরে হাসি আচ্ছা এইটা কিন্তু একটা খুব ভালো আমরা ভাবনা হলো কথা প্রসঙ্গে আমরা এসেছিলাম না যে তখন পুরুষরা মহিলা সে যে অভিনয় আপনি কিছু ঝলক পেলেন আপনারা যারা দর্শক বন্ধু আছেন সে রক্তটা মাঝে মাঝে কথা বলছে কিন্তু মানুষ একজন নারীও মানুষ মানে জেন্ডার বায়াস ব্যাপারটা ডিজিটাল হয়ে গেছে ব্যাপারটা ডিজিটাল কিন্তু মাঝে মাঝে যাকে এটা তাহলে নাটক কিন্তু অভিনয়টা অ্যাভয়েড করে দেয় এটা কিন্তু আমি নাটকের একটা সামান্য সংলাপ আমরা এই চরিত্র নাটকটা করেছিলাম চরিত্র নাটকে মূল চরিত্র আমি করেছিলাম সরিষ শেখর চরিত্র নাটকের বামপন্থী আন্দোলনের একটা শুদ্ধিকরণের ব্যাপার চলছিল তো যারা মানে তথাকথিত বামপন্থী নেতা তারা এটা খুব বিতর্কিত বিষয় যদিও আর কি তারা চেষ্টা করছিল দলটাকে ধরে রাখার এবং দলের আদর্শ অনুযায়ী সংগঠনটাকে চালানো তাদের কোনো কিছুতেই কিন্তু অসাধারণ নাটক চলতো শান্তনু মজুমদার মানে তারা চাইছিল চরিত্র নাটক তো তারা চাইছিল যেমন করো ওই ডিটারমাইন্ড ভাবে ওই সংগঠনটাকে রাখতে আর বিভিন্ন জন আস্তে আস্তে বেরিয়ে যেতে শুরু করেছে খবরটা তো এরা চাইছিল শুদ্ধিকরণে তার পরিপ্রেক্ষিতেই নাটকটা আমার একটা ছোট্ট ডায়লগ মনে আছে আর কি আমি বহুদিন নাটক পড়ায় এখন আমি হয়তো পরিচালনা করছি আর করছি এখন অনেকটাই আছে অনেকে করাচ্ছি না আমার হয়তো মনে নেই আর কি নাটকের একটা দুটো ডায়লগ আমার মনে আছে হয়তো আমি আমি সরিষ শেখর বলছি 21 বছরের রাজত্বে অনেক কিছু তো বললাম আমি এবার একটু শুদ্ধিকৃত হও না হলে ওই চূড়ান্ত লড়াইটার সময় হতকারিতা ছাড়া আর কিছু থাকবে না এটা মনে রেখো দেখুন মানে আমার এটা বলতে খুব ভালো লাগছে আমি এমন একটা ক্লাবে আজকে বসে আছি যে ক্লাবটা ওদিকে 53 আর এদিকে 73 বছর 75 বছরের বাদ তার আগে হ্যাঁ তাও আগে থেকে আমি অবশ্যই আমি তার কথা আমি আশা করবো যে এই ক্লাব আরও এগিয়ে এবং শুধু 75-এর কর্মী নয় 1000 বছরের কর্মী হয়তো আমরা থাকবো কিন্তু সুভাষ সমিতির থাক এই আশা আমরা রাখতেই থাকবো হ্যাঁ ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার অনুরোধ রইল সুভাষ সমিতির যারা এখন
এগিয়ে এসো, কাঁধে কাঁধ মেলাও, লড়াইটা তো ঠিক, অসম্ভব। এই আশা নিয়ে তো আমরা এই আশা নিয়েই তো আমরা বাচ্চারা শুরু করেছি। অপটিমিস্টিক, একটা আশাবাদ। আর একটা কথা বলি, মানে এই যাত্রার জন্য অনেক কথা হলো, তাতে বাচ্চাদের যাত্রা তো গান শোনা হয়নি। আগেকার দিনে বলো তো পালা গান, আমরা শুনলাম সমরদা নাটকে নিচের পাশ থেকে গাইতেন। যাত্রায় সমরদার গান আছে কিছু এরকম মনে আছে? মানে একটা যাত্রা আছে, তাহলে আমরা শুনবো। মানে যাত্রার নাম আমার মনে নেই। আচ্ছা, যাত্রা গানটা শুনে যদি বাচ্চাটা বলতে যাত্রার নামটা ওরা যদি বলতে পারে, কারণ তুমি গানটা বলো, প্লটটা আমার মনে আছে। প্লটটা পরে আমি তুমি গানটা বলো। প্লটটা আসল ব্যাপারটা হচ্ছে যে একটা গরিব পরিবারের ভালো মেয়ে, তার বিয়ে হয়েছে একটা বিত্তশালী পরিবারে। বেশ, এটা ওই বিত্তশালী পরিবারের লোকরা খুব ভালো চোখে নেয়নি। স্বাভাবিক। আর অধ্যাপক বিপ্লব বাবু তিনি কর, এবার তার ওই গরিব পরিবারের ভাই সে এসেছে তার বাড়িতে, ওই দিদির বাড়িতে কিছু পাকা আম নিয়ে এসছে, কিছু পেঁপে নিয়ে এসছে। তা আমার ওই গানটাই মনে আছে, প্লটটাই মনে আছে, আমার কিন্তু যাত্রাটা মনে নেই। চৈতব আমাদের সদস্য সেই গানটা করেছিল, তাকে আমি এটাকে প্রশ্ন দিয়েছিলাম। হ্যাঁ, বাড়ির গাছে পাতা পেঁপে মিষ্টি কটা আম, আমার দিদি খাবে বলে নিয়ে এসেছিলাম। আমি হাসি বদলে পেলাম শুধুই হাহাকার। আমি হাসি বদলে পেলাম শুধুই হাহাকার। হে আদর্শ বিপ্লব বাবু, সেলাম তোমাকে সেলাম। সাধু সাধু সাধু। আমরা আড্ডার প্রায় শেষের দিকে, আমাদের যেখানে আড্ডাটা শেষ হয় আমরা ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। সমকার এখন মনে একটা বিদায় শেষ বিদায় দিয়ে আজকের আড্ডাটা গান দিয়ে শেষ করা যায়। হ্যাঁ, একটা গানও দেখা বলছে, গানটা সবাই গাইতে সবাই এরকম একটা কিছু গান ধরো, আমরা কিন্তু সবাই গাইতে পারি। একটা ডায়লগ কি বলবে? গান একটা হয়ে যাবে, তারপরে আমরা গান দিয়ে শেষ করবো। অবশ্যই। হ্যাঁ, যাত্রা আমি বলতে পারছি তো যাত্রা শুরু হ্যাঁ, অবশ্যই যাত্রা তো শুনতে হচ্ছে আমাদের সেই সময় যাত্রাটা দেখুন একটা হিরো, ঘটনা এই আর কমিটি, এই তিনটে বেশি। আমাদের মূলত এখানে সচেতন দায় ছিলেন, সচিন দায় প্রোডাক্ট করতেন, সচিন দায় প্রোডাক্ট থেকে অবস্থা না সচিন দায় হিরোতে ছিল, সচিন দা পরীক্ষা করতে পারবো একটা বিখ্যাত যাত্রা সেটা বহু জায়গায় হচ্ছে এবং পুরুলিয়াতে আমাদের সমস্যা নেই। ওরা ভাবতে পারেনি যে আসাম করে ওরা কলকাতাতে যাচ্ছে, ওই জন্য আমরা বিভিন্ন আমাদের সব বলি কলকাতা যাতে দেবো, আমরা না সুভাষিতে ওরা জেলা হাসপাতালে যাও না, ওই দিনটা আমরা ছিলাম যাই ওই গল্প শুনতে চাল অল্প আমার একটা জীবনও একজন। হ্যাঁ, সবাই যাতে আমার কিছু দিক যাবে এইসব দিক অফার পেলি ওকে অফার পেলি না তো বলছি বাট না রেখে দিচ্ছি ওটা রেট নেই ওটা তুই পাবেন কত জিনিস বাজে না জিবির জন্য না একটা টাইমের জন্য একটা আছে চলে এসছে নিশ্চয়ই চলে গেছে, আমার চলে গেছে। মাস্টার নেটওয়ার্কটা
3 GB নিচ্ছে না না এটা না নেটের জন্য যাচ্ছে না, এটা একটা আসে নেটওয়ার্ক হঠাৎ আমি তো শুনতে শুনতে আগে নেটওয়ার্ক বেরিয়ে চলে গেলাম। রিজিউম শর্টটি দেখাচ্ছে, রিজিউম শর্টটি দেখাচ্ছে, তোর কানেক্টেড হয়েছে? রাতে হচ্ছে আমরা আমরা একটু আবার নেট নেট সমস্যা হচ্ছে। চলে এসছে আমরা 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 একটু একটু ক্ষমা প্রার্থী, এটা আমাদের কিছু করার নেই। গেছে 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 টিকিট করুন, টিকিট করুন। না আমার হচ্ছে না, কিছু চালটা হয়ে গেল কেন? আমরা তো 5 মিনিটের জন্য ইয়ে করলাম। এটা অনুভব বলে দেবো একটু নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে। ওটা বলে দিচ্ছি, ওটা কিন্তু চাপ নেই। জমি জীবনে সবাই এনজয় করছে, সবাই বেঁচে যাওয়ার সত্ত্বেও তাহলে তোমার এই এর আগের এপিসোডগুলো বোধ হয় এই জায়গায় নতুনটা কিছু নতুনটা কিছু সেটা সব ছিল। হটপটটা পেয়েছি? চলছে রেজিস্টার করা একবার? নেট তো আছে ওখানে, একবার যখন রিসিভ হয়ে গেছে না এক ঘন্টা ভিতরে ঠিক হয়ে যাবে। ওটা নিয়ে চাপ নেই, আপনি যদি ওটা না এখন মানে নেট তো আমাদেরও রয়েছে কিন্তু আমার তো বিএসএন আমি অফ করে দেবো। না নেট আছে নন্দন নেট আছে তো অফ করে দিলাম দেখ। নেট নেট আছে নেট আছে। পাসওয়ার্ড কি আছে? পাসওয়ার্ড কি আছে? লাইভ টিচার হয়ে গেছে, লাইভটা ফিনিশ কর বুঝলি, লাইভটা ফিনিশ করে আবার সব চালু করে লাইভটা ফিনিশ কর আবার লাইভ ফিনিশ ফিনিশ করে একবার ইয়ে করো। না না নেট আছে, নেট 3 মিনিট আছে। আমার ঘরে তো হুম, ঠিক আছে, সেকেন্ড পাঠিয়ে যাচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। দেখছে? আসলে নতুন লাইভ যাচ্ছে। হ্যাঁ ওকে, ডান, চলো। তাকে নতুন কানেকশন পাচ্ছ, আগেরটা পাবো না, নতুনটা পাবো। হুম হুম মাফ করবেন, একটা ছোট্ট মানে কি বলবো টেকনিক্যাল ফল্ট বা যান্ত্রিক ত্রুটি, আমরা ক্ষমা প্রার্থী আমাদের দর্শক বন্ধুদের কাছ থেকে। আমরা আড্ডার প্রায় শেষের দিকে চলে এসেছি। বাচ্চাদের কাছে অনুরোধ ছিল যাত্রা সংলাপ শোনার, যাত্রা সংলাপটাকে শুনি, তারপর আমরা ক্ষমতার কাছে যাবো। যার শেষের মুখে ছোট ছোট করে যাবে। একদম একদম ছোট ছোট যেটা বলছিল পরিচয়, সেই যাত্রাতে একটা জায়গা ছিল, লালটু চরিত্রটা করছিলেন। লালটু হচ্ছে প্রধানের ছেলে, প্রধানের ছেলে মানে লালটু মানে বুঝতে পারছেন, সে সময় সে ছোট ছোট ফ্রেশার্স ছেলে, সে অত্যাচার করে বেড়ায়। তার একটা বাবা একটা নকুল বলে একটা ক্যারেক্টার ছিল, তাকে বলতে বাবার সঙ্গে দেখা গেল, এটা বলতে নকুল বলছে কেন যাবো, যাবো না, দেশে কি আইন নেই,
কেঁদে নিয়ে যাবো চল সেই যাই হোক লাস্ট যেটা আমরা বললাম বকুল কথা, অ্যাকচুয়ালি বকুল কথার নাটকটা হচ্ছে শহর থেকে বয়ে গেছে। এটা আমরা যদি এটা মানে বলা যাবে কি না জানি না, কিন্তু তার পারমিশন আমরা নিই না, নাটকটার নামটা চেঞ্জ করি। নাটকটা লেখাই থাকে নাটকের যাত্রার নাম চেঞ্জ করবেন না, কিন্তু যে যাত্রাটা আগে একবার হয়ে গেছে মানুষ ওই যাত্রাটা তা আমরা নতুন নিয়ে করে বকুল কথার নাম দিয়ে এবং কিছু এডিটিং করে আমরা নাটক করি। সেটা আমি ওই ভিলেন চরিত্র থেকে এবছর আবার এবারে তোমাদের নতুন চরিত্র দেখা গেছে। অন্য চরিত্র তো সেই চরিত্র শ্রীকান্ত বলছিল যে এই কোন চরিত্রের একটা ডায়লগ, না, 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 ঠিক সেই ডায়লগটা আমি একটা স্কুল মাস্টার, গরিব মাস্টার, আমার ছেলে মেয়েকে, আমার দুটি মেয়ে করেছে, আমার একটা শিক্ষক, আমার ছাত্র ছেলে সে ভালো ছিল, কিন্তু তার বাড়িতে যে চাকরি করে থাকে পরে সে চাকরি হিসেবে আছে। সেই বাবা যখন তার বাড়িতে যায় তখন ঘটনাটা জান না, তখন ও মেয়েটা বলছে বাবা তুমি এখান থেকে চলে যাও, হ্যাঁ, এবং তাকে বাবা তুমি দিব্যি দিয়ে দিল, তুমি যাও এখান থেকে, তোমার মাথা দিতে হবে। তোমার বাবা বলছে বেশ, আমি তাই যাচ্ছি রে মা, আমি তাই যাচ্ছি, আর কোনোদিন তোর বাড়িতে আমি আসবো না, তোর এই চোখের জল দেখতে আমি আর কোনোদিন আসবো না। চাপা যদি জিজ্ঞাসা করে তাকে আমি বলবো, বলে চাপা তোর দিদি চোখের জল দিয়ে এক নূতন সংসার সাজিয়েছে, তাই তো সে তার শ্বশুরের স্বর্গ ভিটে ছেড়ে তার বাপের বাড়ি নরকে আর কোনো দিন ফিরবে না, কোনো দিন না, কোনো দিন না। দেখ মানে আরো অনেক ডায়লগ, বহু যাত্রা গল্প করতে গেলে শেষই হবে না। এই বলো সমীরণ দা, সুদিন দা, স্বপন দা, এরা যে ব্যাপারটা, তারপর আমাদের বলো তনু, সাচ্ছু, এই মুহূর্তে আমাদের সিদ্ধার্থ, আমাদের দলের তো সে সম্পদ, তনু আমাদের একটা সম্পদ, সবাই আমাদের সীমান রয়েছে, নায়কের মধ্যে রয়েছে, কম্পন রয়েছে, একটা ভালো চরিত্র, সেখান থেকে সবাই আমাদের তৃণমূল নিজের প্রধান প্রত্যেকটা, এবং সাচ্ছু কিন্তু সেটা তারা কিন্তু বাইরে বাইরেও যাত্রা করে বেড়াচ্ছে। হ্যাঁ, তার তো অন্য দলেও করছে। অন্য দলে করছে, আমরা জায়গায় যেমন অন্য দলের দরকার, তারা শুধু যাত্রাটা নিয়ে করে দিত, তার পক্ষে একটা যাত্রা করতে এবছর আমরা যাত্রাটা 50,000 টাকা খরচ করছি, আমাদের সম্ভব নয় আমাদের। তো সেখানে তারা এই ভালো আর্টিস্ট নিয়ে চলে, আমাদের দলের সুভাষ আছে, সাচ্ছু এদিকে নিয়ে বিভিন্ন জায়গায় তারা একটা টিম করে যাত্রা হয়, যাই আরও শেষ হবে দেশের মধ্যে স্বাভাবিক বলে। এবারে সুভাষ সমিতির জন্য আমাদের আর একটা পর্ব হয়তো রাখতে হবে। বাকি আমার ইচ্ছা আছে যে সুভাষ সমিতির আগে যেমন তোমরা বসবে এবং আর একটা পর্বতে ইয়ং জেনারেশনরা বসবে, তাদের সাথে কিছু কথা বলা। দুটো অনুরোধ রইল সুভাষ সমিতির কাছে, যে সুভাষ সমিতি এবার নাটকে ফুল নেবে রাখুক। আর একটা আমার খুব ব্যক্তিগত অনুরোধ, সুভাষ সমিতি যখন তাদের অনুষ্ঠান করেনি, বাৎসরিক অনুষ্ঠান হয়ই, কত বড় একটা মঞ্চ হয়, একটা পূর্ণাঙ্গ নাটক যদি সুভাষ সমিতি, যাত্রা যেমন বছরে একটা করে, একটা পূর্ণাঙ্গ নাটক যদি সুভাষ সমিতি, আমি জানি অনেক চাপ থাকে উৎসব করতে গেলে, তবুও যদি একটা করা যায়, আমার তরফ থেকে অনুরোধ রইল, আশা করি আমার মধ্যে সবাই গলা মেলাবেন। তা আমরা শেষের পর্যায়ে অনুভব একটা কি বলেছে, এটা উত্তর দেবেন বলেছেন শ্রীকান্ত দা বলুন। বলেছে যে এত সুন্দর আড্ডা হচ্ছে, কিন্তু চায়ের এটা তো অনুভব দায়িত্ব করতে পারছি, এটা চা নিয়ে আসতেই পারবো। এটা প্রথমে হচ্ছে চা, চা দিয়ে কিন্তু আমরা শুরু করি, যেটা অন্য রকমের জানা। এটা অফ ক্যামেরা হয়ে যায়। আমরা এখানে চা খাবো দর্শকদেরকে শিখা, হ্যাঁ সেটাই বলতে চাই, আমরা যে এখানে চা খাবো এটা তো একটা ডিসরাপশন হবে তো, ওই জন্য আমরা শুরুতে চা, অনুভব হয়তো যদি আমরা শুরুর ব্যাপারটা যদি জানতো তাহলে নিশ্চয়ই আরো বলতো। চা আছে আবার শেষে এর মধ্যে দাঁড়িয়ে তাহলে আমরা দাদা, আমরা বন্ধুদের জানাই যে আমরা শেষ করবো আড্ডা, তার আগে সমরদার একটা গান, এবং সমরদার কাছে অনুরোধ আমরা সবাই মিলে যে গানটা গাইতে পারি সেরকম একটা গান দাও, আমরা সবাই ঠিক। সবচেয়ে ভালো লাগলো অল্প একটা কথা বললো যে আরেকটা ইস্যু হচ্ছে আমাদের সংগঠনে বেশ কিছু ভালো ছেলে রিসোর্স পার্সন আছে, এবং তারাও অংশগ্রহণ করলে তাদের মুখ থেকেও আমরা শুনতে পাবো তাদের উপলব্ধি।
এটা যদি অথবা আরেকটা এপিসোড করে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো, আমি কথা দিচ্ছি আমরা চেষ্টা করবো। কি এবং সাংস্কৃতিক জগৎ দীপঙ্কর উপকৃত সোমনাথ, আমরা কি আমাদের একটা সঞ্চালক যে উপায় আমাদের ওই যে সুদীপ্ত আছে, সুদীপ্ত আরো অনেকেই আছে, সকলের নাম এই মুহূর্তে মনে আসছে না। তো এই ধরনের যদি একটা অনুষ্ঠান আরেকটা হয় এবং অন্য আমরা বাদ দিই, আমাদের ব্যক্তি লেগে আরো কয়েকজন যদি অংশগ্রহণ করে, তাহলে আমরা আলোকিত হব তাদের আলোকে, তারা কিভাবে দেখছে। এবং যারা দেখছেন তারা যদি চান তাহলে নিশ্চয়ই হবে। হ্যাঁ, এবং আমাদের ফেসবুকে আমাদের আমরা নিশ্চয়ই এটা যারা বর্তমানে বাটাটা তো তাদের হাতে তুলে দেওয়া হবে, কাজে তারা কিভাবে দেখছে? অবশ্যই কিন্তু একটা পরম্পরা, একটা এতদিনকার একটা প্রতিষ্ঠান, সেটা শুধুমাত্র কোনো ব্যক্তি বিশেষ তো নয়, অনেকগুলো মানুষের একটা মানে শৃঙ্খলার মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে, ত্যাগের মধ্যে দিয়ে এই জায়গায় পৌঁছানো। দিশারিকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এই কথাগুলো আমরা প্রকাশ করতে পারলাম আমাদের সমিতিকে কেন্দ্র করে, এবং আসানসোলের যে শিল্পাঞ্চলের অন্যান্য নাট্য দল আছে, নাট্য নদী আছে, তাদের সকলকে আমরা সুভাষ সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং নাটকের প্রয়োজনে, যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রয়োজনে সুভাষ সমিতি সর্বদাই সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেই প্রত্যেকের কাছে। এটুকু আমাদের রইল। আজকে আমাকে সঞ্চালক এবং আমাদের এই সমিতির যে সমস্ত সাংস্কৃতিক পারফরমেন্স হয়, যাত্রা, নাটক ইত্যাদি, আমাদের সঞ্চালক অর্ঘ প্রতিটিতে অংশগ্রহণ করে। আমাদের সমিতির অন্যতম শরীর অর্ঘ, সে আজকের যে অনুষ্ঠানের যে শেষ পর্বের একটা গান সবাই মিলে করা, আমার মনে হয় সলিল চৌধুরীর যে একটা গান আছে ওই গীতাং গীতাং বলো, এই জন্যই সবাই মিলে দু লাইন বা 4 লাইন যেটা সম্ভব, তাহলে সবাই মিলে তাহলে একটা আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে আমরা এই যে কোভিড, এই কোভিড অনেক মানুষ কর্মহীন, বহু আমাদের আপনজন আমাদেরকে ছেড়ে গেছে, আমরা খুব ভারাক্রান্ত ব্যথিত হয়ে আছি, মানুষ খেতে পারছে না, অনেক মানুষ মারা যাচ্ছে, কর্মচ্যুতি ঘটেছে অনেকে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই মননের চর্চার মধ্যে দিয়ে বেঁচে থাকার খোরাক খুঁজে নিচ্ছি সলিল চৌধুরীর গান দিয়ে আমরা শুরু করছি। আর এগুলো অল্প বলা বেরো। আচ্ছা, বেশ, সবাই বিধান বিধান বলে কে মাদরে ধান তোলে আর আনন্দ উচ্ছ্বাসে আজ আকাশ ভরে যোছনায়। বিধান বিধান বলে কে মাদরে ধান তোলে আর আনন্দ উচ্ছ্বাসে আকাশ ভরে যোছনায়। আয় রে আয় তখন বয়ে যায় মেঘ গুর গুর করে চাঁদের সীমানায়। পাগল বনরাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাতে কোমর বেঁধে আয়।